during July, August, there was a massive demonstration of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them actually our voice. মানে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের voice. Was my voice what we were able to do, and we put the spotlight on the situation, and we actually gave the warning to the army. মাথায় রাখবেন এই শব্দটা, and we actually gave the warning to the army that if they can involve, মানে এখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক আছে, কিন্তু সেটা আমার গ্রামাটিক্যাল মিস্টেক না, উনি যেটা বলেছেন সেটারই ট্রান্সক্রিপ্ট করেছি, ফলে ওইটাই হুবহু পড়ছি, that if they can involve, it means they may not be able to be a troop contributing country anymore. অর্থাৎ তিনি বলেছেন যে if they can involve, তারা যদি সরকারের সাথে ইনভলভ হয়, it means, এর মানে দাঁড়াচ্ছে they may not be able to be a troop contributing to the country anymore. অর্থাৎ জাতিসংঘের যে যেতে পারবে না, সেখানে কোনোভাবে result একটু শব্দটা একটুখানি বোধহয় কমে গেল কোনো কারণে। হ্যাঁ, আবার ঠিক হচ্ছে। জি, শোনা যাচ্ছে? এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। লাস্টের লাইনটা আবার একটু যদি বলেন। ও আচ্ছা, যেটা বলেছে, যেটা পরিষ্কারভাবে বলেছে সেটা হচ্ছে যে, আমি আবার এই সেন্টেন্সটা পড়ছি, we actually gave the warning to the army that if they can involve, it means they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes when Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, can you send us a fact-finding mission to Bhutan? তারপরে তিনি একটু মানে শব্দটা বলতে পারেননি, এরপর তিনি বলছে, I mean to put the spotlight on the situation to investigate what was happening. আমরা তার যে হার্ড টক প্রোগ্রাম থেকে আসলে এটা পুরোটা ট্রান্সক্রিপ্ট করেছি। উনি যেখানে বলেছেন, শব্দটাও আমরা লিখেছি এইভাবে। তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, তিনি এই রিপোর্টটা পাবলিশ করলেন, তার নেতৃত্বে পাবলিশ হলো 12 ফেব্রুয়ারি 2025 তারিখে, এবং তিনি হার্ড টকে এই প্রোগ্রামে বললেন যে আর্মিকে তিনি ওয়ার্নিং দিয়েছেন। এখন আমরা যদি জাতিসংঘের আর্টিকেলগুলো দেখি, জাতিসংঘের আর্টিকেল 2 সাবসেকশন 7 কিংবা আর্টিকেল 39 এবং আর্টিকেল 100, আর্টিকেল 2 সাবসেকশন 7 এ বলা হয়েছে যে জাতিসংঘ কখনো কোনো একটি রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটারে হস্তক্ষেপ করবে না। 39 এবং 100 লেখা আছে জাতিসংঘ সবসময় খুবই নিউট্রাল আচরণ করবে, তারা কখনোই কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ, সেগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা, কমেন্ট এগুলো করবে না। তাহলে আপনি আমাকে বলেন যে বাংলাদেশ গভর্নমেন্টের যদি মনে হয় যে সেই সময়ে যেই সহিংসতা চলছিল, যেইভাবে তারা পুলিশকে হত্যা করছিল, তারা আপনার মেট্রো রেল পড়াচ্ছিল, যেটা তাদের নিজেদের ভাষ্যেই তারা বলেছে যে মেট্রো রেল যদি না পড়াতাম, পুলিশকে হত্যা না করতাম, আমরা অসংখ্য দেখেছি যে কিভাবে তারা পুলিশকে মেরেছে। তারা নিজেরাই বলেছে যে বিটিভি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি তো মনে হয় সেসব ঘটনার একেবারে জলজ্জান্ত সাক্ষী, আপনি বসে আছেন আমার সামনে। তো এই ঘটনাগুলোর জন্য যদি বাংলাদেশ সরকার বলে যে ওয়াকারুজ্জামান সাহেব, আপনি আপনার ট্রুপস নিয়ে সাধারণ মানুষের জানমাল এগুলোকে রক্ষা করেন, তাহলে ভলকার টুর্ক এমন ভাবে মানা করে দিয়েছে যে সাধারণ মানুষের জানমালও তিনি রক্ষা করতে পারবেন না। সেই একই মানুষ একটা রিপোর্ট পাবলিশ করেছে, এবং রিপোর্ট পাবলিশ করে বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা এই রিপোর্টটা পাওয়ার পরে সবচেয়ে বড় অন্যায় সে নিজেই করেছে। এক্স্যাক্টলি, মানে এর থেকে ক্লাসিক এক্সাম্পল অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে না। পলিটিক্সে নিজেই ইনভলভড, আবার নিজেই রিপোর্ট তৈরি করছে। অর্থাৎ আপনি যদি এখন একটা, ধরা যাক একটা মারামারি লাগলো, আপনি সেই মারামারিটাকে থামানোর চেষ্টা করছেন, জানা গেল যে আপনি এক পক্ষের আপন বোন হন, তাহলে আপনার প্রতি তো এক ধরনের সন্দেহ তৈরি হবে যে আপন বোন কি আসলে, যেখানে তার নিজের ইন্টারেস্ট আছে, নিজের ভাই ইনভলভড হয়েছে, সেখানে কি আপনি সঠিক বিচার করতে পারবেন? একই ব্যাপার, যে লোকটি বলছে যে আর্মি কোনোভাবে ইনভলভ হতে পারবে না, সে নিজে ওয়ার্নিং দিচ্ছে, তার তো ওই ক্ষমতাই নাই যে জাতিসংঘের ট্রুপস যাবে কি যাবে না, এই সিদ্ধান্ত তো আসলে মানবাধিকার কমিশন নেন না। মানবাধিকার কমিশন নেয়
সেটার জন্য তো আলাদা সেগমেন্ট আছে, জায়গা আছে। তার মানে এটাকে আমরা বলি হচ্ছে ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন। যদিও আপনাকে এটা জানিয়ে রাখা ভালো যে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন, আমাদের এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল 2013 সালে। এই যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটা চলছিল 71-এর ঘাতকদের, সেই সময়টা আমরা একটা সামাজিক সংগঠনের মতো ছিলাম। কিছু লিগাল পার্সোনাল কিছু আপনার বিভিন্ন সেক্টর থেকে আমি বিভিন্ন মানুষকে জড়ো করে আমরা যেটা করেছি এইটার ব্যাপারে গবেষণা করতাম, তথ্য দিতাম, বুলেটিন প্রকাশ করতাম। এইগুলো একটা অর্গানাইজেশন ছিল। এই অর্গানাইজেশনের যারা মেম্বাররা ছিল তারা এসে বলল যে নিজুম ভাই, এই রিপোর্টটা একটা ভয়ঙ্কর রিপোর্ট, এই রিপোর্টে তো অনেক মিথ্যা কথা লেখা আছে। এগুলো যখন আমাদের নিজেদের ভিতরে আমরা একটা আলোচনা করছিলাম, ঠিক সেই সময়ে প্রথমে আমাকে জাহাঙ্গীর আলম সাহেব, গাজীপুরের সাবেক মেয়র, তিনি আমাকে ফোন দেন 15 বা 17 ফেব্রুয়ারি। তিনি আমাকে ফোন দিয়ে বলেন যে নিজুম ভাই, এই রিপোর্টের 212 নম্বর প্যারাতে আমার কথা লেখা আছে, আমি নাকি স্টুডেন্টদেরকে গুলি করেছি। ভাই, আমি তো কোনো গুলি করি নাই। আমাকে অ্যাটাক করার পরে সরকারের কল্যাণে আমি হেলিকপ্টারে করে বেঁচে গেছি। আমি মৃত্যুর মুখে ছিলাম, আমি একটা অন্ধকার ঘরে আটকা ছিলাম প্রায় 4 ঘন্টা। আমাকে গুলি করে উনার ইনজুরি গুলো তো আমি তখন ইন্ডিয়াতে গিয়ে দেখেছি। বলেছে যে ভাই, আমি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম গণভবনের দিকে। হ্যাঁ, আমার সাথে প্রায় অনেক হোন্ডা ছিল, আমরা হোন্ডা নিয়ে যাচ্ছিলাম। ওই সময় ছেলেপেলেরা আমাদেরকে রাস্তায় থামালো এবং কিছু ছেলেপেলে আমাদেরকে সেলফি টেলফি তুললো, অনেকে ছবি তুললো। খুবই একটা আনন্দঘন পরিবেশে তারা রওনা দিবে, তখন হঠাৎ করে গুলি এসে পড়লো। যে যার মতো ছত্রভঙ্গ হলো। পুরো স্টোরিটা তিনি আমাদেরকে বললেন। তাকে পরবর্তী সময় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন যে 18 জুলাই জুয়েল মোল্লা নামে একটা ছেলেকে পুরা গাছে ঝুলিয়ে রাখা হয়, পশুর মতো তাকে ঝুলিয়ে রাখা হয়। ওই দৃশ্য আপনি দেখেছেন। ওই যে পুলিশকে যে ঝুলিয়ে রাখা হয়েছে ওভারব্রিজে, তার আগে কিন্তু জুয়েল মোল্লাকে ঝুলিয়ে রাখা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে জুয়েল মোল্লার কোনো ছবি দেখেছেন আপনি? জুয়েল মোল্লাকে নিয়ে আপনার ওর হত্যা নিয়ে আপনার কোনো বিশ্লেষণ দেখেছেন? তো তখন আমাকে এই ট্রিগারটা করে হচ্ছে আমাদের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাই। তো জাহাঙ্গীর ভাইয়ের এই কথাটা বলার পরে আমি জাহাঙ্গীর ভাইকে বললাম যে ভাই, আমরা অলরেডি এটা নিয়ে কাজ করা শুরু করেছি। এরপরে আমার মার চিকিৎসার কারণে আমি তখন ইন্ডিয়াতে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে পুলিশের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি একটি বাহিনীর প্রধানও, তিনি আমাকে ফোন করে বললেন যে নিজুম ভাই, আপনার সাথে একটু কথা আছে। তখন আমি গেলাম দেখা করতে। আমরা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাসাতেই আমরা কথাবার্তা বললাম এবং তারা বলল যে ভাই, এ তো ইচ্ছা মতো আমাদের বিরুদ্ধে যা খুশি তা লিখেছে, আমরা নাকি মেরেছি, এই করেছি। তখন উনারা আমাকে একটা বর্ণনা দিলেন কি হয়েছে না হয়েছে। তখন আমরা করলাম কি, এইটার ব্যাপারে তদন্ত শুরু করলাম, কাজ শুরু করলাম। নানান কারণে আমাদের উদ্যোগটা কিছুদিন বন্ধ ছিল। লাস্ট অগাস্টে আমার মধ্যে আমি না সত্যি কথা, ফেব্রুয়ারির পর থেকে এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত আমি একটা অস্বস্তির মধ্যে ছিলাম। আমার মাথাতে কাজ করছিল, জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন 114 পাতার রিপোর্ট লিখলো, আমাদের উপরে এত অন্যায় হয়ে গেল, আমাদেরকে রাস্তার মধ্যে জবাই করলো, খুন করলো, গুলি করলো, আর আমরা এটা চেয়ে চেয়ে দেখবো? মানে আমরা বাংলাদেশিরা কি একেবারেই কি মাকাল ফল হয়ে গেলাম? তখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা এই ধরনের রিসার্চ গুলো করেন, মানে ইউনিভার্সিটির প্রফেসর, ব্যারিস্টার্স, তারপরে সামাজিক সংগঠনের নেতা, তারপরে আপনার পাবলিক রিলেশন করে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারপরে টেকনোলজি সম্পন্ন, মানে টেকনোলজিতে খুবই ভালো আইডিয়া আছে, ছবি বিশ্লেষণ করতে পারে, তারপরে ক্রিমিনোলজি পড়েছেন বা ক্রাইম সিন ইনভেস্টিগেট করেন, এরকম কিছু এক্সপার্ট মানুষ টেক্সাস বলেন, ইউকে বলেন, সুইডেন বলেন, তারপরে ইন্ডিয়া বলেন, আমেরিকার নিউ ইয়র্ক, তারপরে হচ্ছে এরকম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টদেরকে আমরা জড়ো করে আমরা তদন্ত শুরু করলাম। তখন আমাদের যিনি মানে অন্যতম একজন হেড ছিলেন, তিনি আমাদেরকে বলল যে আমাদের এই রিসার্চ যেই সব মেথোডোলজিতে হবে, একেবারে পুরো একাডেমিক সিস্টেম এটা হইতে হবে। এখানে যদি দেখা যায় যে মানে আওয়ামী লীগের কেউ অন্যায় করেছে সেটাও বলতে হবে, মানে সোজা কথা হচ্ছে নির্মোহ ভাবে এটাকে বিশ্লেষণ করতে হবে। তখন আমাদের গবেষণা আমরা করলাম কি, এই রিপোর্টকে
আমাদের একটা লিগ্যাল মানে আমাদের অনেকগুলো টিম ছিল, যেমন পিআর টিম, ইন্টারভিউ টিম, এভিডেন্স কালেকশন টিম, আমাদের অ্যাডভাইজরি টিম, আমাদের আপনার লিগ্যাল টিম তো ছিলই, এডিটর টিম, আমাদের ইলাস্ট্রেশন টিম, তারপরে আপনার ফটো এডিটিং টিম। এডিটিং বলতে হচ্ছে ফটো টেক, যারা হচ্ছেন খুবই টেকনোলজিক্যালি সাউন্ড, যারা একটা ছবি দেখে বলে দিতে পারে এই ছবিটার এই হাতের মুভমেন্ট, এই মুভমেন্ট, এটা এই হয়েছে সেই হয়েছে। যেমন আবু সাইদের পুরো শরীর দেখে তারা বিশ্লেষণ করেছে, তার গুলি কোথায় ছিল, তার রক্ত কোথায় ছিল, তাকে যে ফেলে দেওয়া হয়েছে, এগুলো। তারপরে ময়না তদন্তের জন্য আমাদের একটা মেডিকেল টিম ছিল, যে ডাক্তারি রিপোর্টগুলো আমরা বিশ্লেষণ করার জন্য। এইভাবে আমরা 7-8টা টিম নিয়ে আমাদের যাত্রা শুরু করি। আমাদের যারা ব্যারিস্টার, ওই লিগ্যাল টিমে আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম। আমরা তখন প্রত্যেককে ওই পেজ ভাগ করে দেই, যে আপনি পেজ 1 থেকে এত পর্যন্ত, আপনি পেজ 1 থেকে এত পর্যন্ত। তখন আমরা আমাদের রিবাটালটা শুরু করলাম। তারপর এক্সটেন্সিভ ইন্টারভিউ নিয়েছি আমরা। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় দিয়েছেন। তাকে আমরা বলেছিলাম যে আপনার প্রচুর রেফারেন্স এসেছে, আপনার ব্যাপারে অনেকগুলো অভিযোগ করেছে, আমরা সেসব অ্যান্সারগুলো তো আমরা, আপনি অ্যান্সার দিলেই আমরা বুঝতে পারবো। তখন আমরা উনার সাথে কথা বলি। আমরা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী, পুলিশ অফিসার, তারপরে হচ্ছে যে সেই সময় প্রশাসনিক কর্মকর্তা, তারপরে অনেক আই উইটনেস, ভিকটিম, সবার সাথে কথা বলার পরে আমরা তখন এই রিপোর্টটাকে পাবলিশ করি। এবং এই রিপোর্টটা এখন আমরা কিভাবে এটা ছড়াবো সেইটা নিয়েই আমরা, যেমন ধরেন আমরা লন্ডন, তারপর ব্রাসেলস, জেনেভা, প্যারিস, ওয়াশিংটন, এই কতগুলো জায়গাতে আমরা সংবাদ সম্মেলন করব, এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখন এইসবের ব্যাপারে তো ধরেন অনেক আয়োজনের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল ইস্যুজ আছে। সো আমরা নিজেদের মধ্যেই আমরা এগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। প্রত্যেকেই তো প্রফেশনাল, আমরা যে যার মতো করে কন্ট্রিবিউট করে তারপরে কাকে আমাদের কানেকশনগুলোকে চাঙ্গা করছি। আমরা চাচ্ছি যে এখানে শুধুমাত্র সাংবাদিক, মানবাধিকার কর্মীই না, পৃথিবীর বিভিন্ন গল্পকার, ঔপন্যাসিক, যেমন নম চমস্কির কথা ভেবেছি, জেফ্রি স্যাক্স, প্রফেসর, আমরা এই ধরনের মানুষকেও সংবাদ সম্মেলনে ইনভাইট করতে চাই, যাতে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে জাতিসংঘ কেমন একটা জালিয়াত। বিশ্বাস করেন প্রাচী আপা, আপনি যদি আমাদের এই রিপোর্টটা পড়েন, আপনি হয়ে বসে থাকবেন যে এত বড় মিথ্যা কথা বলেছে। মানে ওরা যেসব স্টোরি লিখেছে আর আমরা যা গবেষণা করে বের করেছি, পুরোটাই মিথ্যা। এরকম অনেক কিছু। এই জন্যই তো আপনার ট্রাম্প প্রশাসন এসেই জাতিসংঘের থেকে টাকা উঠিয়ে নিয়েছে, যে ওদেরকে আর কোনো টাকা দেবে না। তো আমরা এই জিনিসগুলোই সারা পৃথিবীতে বলবো। এবং জেনেভাতে আমরা গিয়েছি, সেইখানে বাংলাদেশের পরিস্থিতি বলার জন্য, সেইখানে এই ব্যাপারটা আলোচনা হয়েছে যে জাতিসংঘের হাই কমিশন যে এত বড় জালিয়াতি করলো, এই রিপোর্টটা এসেছে, এটার ব্যাপারে হালকা পাতলা ওই সময়টাতে আলাপ এসেছে। মিডিয়ার, ভারতীয় মিডিয়া থেকে শুরু করে ওখানকার জেনেভার আঞ্চলিক মিডিয়া যারা আছে, বাংলাদেশি মিডিয়া, তারা আমাদেরকে প্রশ্ন করেছে যে কি হয়েছে, কি করেছে। আমরা তখন এগুলো বর্ণনা করেছি। এই হচ্ছে জেনেভা এবং আমাদের এই রিপোর্টের একটা সার সংক্ষেপ। অনেক ধন্যবাদ। মানে জাতিসংঘ যে জনকল্যাণের বিরুদ্ধে এবং জাতিসংঘ যে একটা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ হয়তো একদিন সম্পূর্ণভাবে বুঝতে পারবে। কারণ জাতিসংঘ বললেই তো মানুষের কাছে এমন একটা ইমেজ আসে যে জাতিসংঘ কোনো ভুল করতে পারে না, বা জাতিসংঘ কোনো চক্রান্ত করতে পারে না। কিন্তু তারা যে আসলে মানে চক্রান্তকারীদেরই একটা অংশ, সেটি জনগণের কাছে পৌঁছাবে। আমি আপনাকে একটা কথা একটু বলি। আপনি যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন অভিনেত্রীও বটে, আমি আপনাকে শুধুমাত্র যে ওয়েস্টার্নাইজ পলিসিটা সম্পর্কে একটু বলি, যেহেতু জাতিসংঘের কথা বলেছেন। এইসব জাতিসংঘের অর্গানগুলো অল দ্য টাইম মূলত ওয়েস্টার্ন অ্যালাইজের এরা দারোয়ান হিসেবে কাজ করে। যেমন আপনি আপনার জীবনে এত মুভিতে অভিনয় করেছেন, নাটকে অভিনয় করেছেন, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আমরা বাংলাদেশিরা আমরা কোনো কল্পনা করি না যে আপনার অস্কারের সময় আমাদেরকে কল করবে, ডাক দিবে। এই যে আপনি এই অস্কার বলেন, জাতিসংঘ বলেন, মানবাধিকার কমিশন বলেন, তারপরে হচ্ছে যে পৃথিবীর এই ধরনের অর্গানাইজেশনগুলো, এরা বরাবরই আপনার ওয়েস্টদেরকে সার্ভ করে। মানে আমি আপনার এই অভিনয়ের রেফারেন্সটা এই কারণে দিলাম আপা, যে এই প্রত্যেকটা সেক্টরেই ওয়েস্টের মানে এরা পারপাস গুলো সার্ভ করবে। যেন বাংলাদেশের মানুষের অভিনেত্রীদের কোনো অভিনয় জানে না, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে কোনো নৈপুণ্যই নেই, বাংলাদেশের কবি সাহিত্যিকরা কোনো কবি সাহিত্যিকই না, বা ইন্ডিয়ার কবি সাহিত্যিক কোনো কবি সাহিত্যিকই না। মানে
এই যে নোবেল প্রাইজ বলেন, এই যে জাতিসংঘ কমিশন বলেন, আপনি ঘুরে ফিরে ওয়েস্ট ওয়েস্ট, মাঝে মধ্যে দুই একজন এশিয়া থেকে দেখা যায়, সেটা খুবই খুবই মিনিমাল, আর পুরোটাই ওয়েস্টের। ফলে এরা অল দ্য টাইম পারপাস সার্ভ করে হচ্ছে তাদের প্রভুরা কি চায় সেটাই। তো সেই কারণে তারা এইসব রিপোর্ট করেছে, কারণ ওয়েস্ট চেয়েছে, আমেরিকা চেয়েছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হোক, যেটা তো আজকে মাহফুজ আলম পরিষ্কার করে বলে দিয়েছে, এখানে 2000 লোক খুন হয়নি, কিছুই হয়নি, এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল। কে বলেছে? এই অবৈধ সরকারের অবৈধ তথ্য উপদেষ্টা মাহফুজ পরিষ্কার করে সে বলেছে, এবং যাকে বলা হয়েছিল মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড, এক্স্যাক্টলি, মাস্টার মাইন্ডই যদি এই কথা বলে, এখন মাস্টার যাকে পরিচয় করিয়ে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের প্রধান ইউনুস, ওই যে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গত বছর 27শে সেপ্টেম্বর, সেই লোকটি যখন মিডিয়াতে বলছে যে এখানে 2000 লোক খুন হয়নি, কিছুই হয়নি, এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল, রেজিম চেঞ্জ হয়েছে, সোজা কথা। এরপরে আপনি আর আমি কি আলাপ করব? তো যাই হোক, আমরা পরের প্রসঙ্গে আসি। এর মধ্যে একটা বিষয় খুব ঘুরপাক খাচ্ছে, সব মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখছি কথা বলছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন 2 পর্বের, এবং সেই সাক্ষাৎকারটি খুব আমরা দেখছি সব অনেক কথা হচ্ছে এই সাক্ষাৎকারটি। আমাদের কথা বলার যে 2-1টি পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে কয়েকটি মিথ্যাচার আছে, যেটি আমি আসলে শ্রদ্ধা রেখে বলতে চাই যে মানে অসঙ্গতি রয়েছে, তথ্য বিভ্রাট রয়েছে। যেমন একটি কথা তিনি খুব আবেগ নিয়ে বলেছিলেন যে তিনি যখন বিদেশে গেছেন তিনি তার ভাইকে হারিয়েছেন, এবং কথাটা বলার ধরনটা একটু অন্যরকম ছিল। তিনি আরেকটি কথা বলেছেন, আমি একসাথে 2-3টা পয়েন্ট আপনাকে বলি। তিনি আরেকটি কথা বললেন যে তার উপর নির্যাতন হয়েছে, কিন্তু তার উপরে কারা করেছে কি সেটা তিনি বলেননি। তারপরে তিনি আরেকটি প্রসঙ্গ আনলেন, তাদের ক্যান্টনমেন্টের বাড়ি, এবং কথাগুলো উনি এমন করে বললেন, সেই কথাগুলোর মধ্যে মনে হচ্ছে যে তিনি তার মধ্যে একটা রাগ রয়েছে, অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে, কিন্তু বলছেন শীতল করে। তো এই 3টা প্রসঙ্গ নিয়ে আপনার সাথে আমি কথা বলতে চাই, যে এই কথাগুলো আমরা জানি এর পেছনে আসলে সত্যিটা কোথায়, কিন্তু তিনি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তথ্য লুকিয়ে, তথ্য বিভ্রাটের মধ্য দিয়ে জাতির সামনে একটি মিথ্যা অভিযোগ উপস্থাপন করেছেন। মানে আসলে আমি ওনার পুরো 2টো পর্বই সাক্ষাৎকার দেখেছি, মনোযোগ দিয়ে দেখেছি, সঙ্গত কারণেই তার বক্তব্যগুলো ইম্পর্টেন্ট। বাংলাদেশের যেহেতু একটি পলিটিক্যাল পার্টির তিনি গুরুত্বপূর্ণ একজন নেতা, আমি আসলে তারেক রহমানের কাছে যেই আশাটা আমার ছিল, আমি জানি যে এটা আমার ভুল আশা এবং অপাত্রে দান করেছি আশাটা, সেটা ছিল এমন যে ধরেন আমি ভেবেছি যে তিনি একটা দীর্ঘ সময় পশ্চিমে থেকেছেন, 17 বছর ইজ নট এ ম্যাটার অফ জোক, অনেক লম্বা সময়। পশ্চিমে ধরেন আমি ওনার থেকে 5 বছর আগে এসেছি, অর্থাৎ আমি 2003 সাল থেকে থাকি ইউকেতে, উনি 2008 সাল থেকে থাকেন। আমি চাই এবং না চাই আমাদের চিন্তা ভাবনাতে কিছু পরিবর্তন আসে, সেটা হয়তোবা নিজের মতো করে একটা কাস্টমাইজ পরিবর্তন হয় আমাদের, কারণ আমরা একটা লম্বা সময় দেখে আসছি এখানকার সমাজ, সংস্কৃতি, কালচার, ভাবনা, চিন্তা। তারেক রহমানের কাছে আমি একটা আশা করেছিলাম যে 17 বছর ধরে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেই সময়টাতে, সেটা এখনকার যে জেনারেশনটা, যে নতুন জেনারেশনটা এসেছে, যে জেনারেশনটা মূলত জেনজি বলি, তারা হয়তো অত ভালো জানে না, কারণ উনার ব্যাপারে যে অভিযোগগুলো যখন এসেছিল তখন এই জেনারেশনের ছেলেপেলেরা তখন 4-5 বছর বয়স, ওদের জানার কথাও না, তারা কাগজপত্রে পড়েছে। আমরা যারা ধরেন ওই যুগটা নিজের চোখের সামনে দেখেছি, আমরা এক সময় বলতাম যে মানে ওই যে আইয়ামে জাহেলিয়াত বলে যেটাকে, এটা আসলে বলে এখন বোঝানো যাবে না, যে সবাই তটস্থ থাকতো, যে কোনো ব্যবসা, যে কোনো বাণিজ্য কেউ করবে তাকে হাওয়া ভবনে 10% দিয়ে যেতে হবে। আমি ধরে নিলাম যে ইটস এ মিথ, কিন্তু বাংলাদেশের আজকের যে পলিটিক্যাল জিওগ্রাফি অ্যান্ড ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপটা পরিবর্তন করে দিয়েছেন তার হাওয়া ভবন। কিভাবে? আমার কাছে তারেক রহমানের এই যে দুর্নীতির যে খতিয়ান, এই যে বই পত্র, তারপরে খালেদা জিয়ার, এগুলো কিন্তু কেমন না যে আমি জাস্ট বলার জন্য বলছি, এই দেখেন বিএনপি জোটের দুর্নীতির খতিয়ান, এগুলো আমার কাছে ধরা, এই যে
খালেদা জিয়ার শাসনকালে খুন খারাপি, আমার কাছে এরকম, এই ছাড়াও আমি আপনাকে জাস্ট বইগুলো একটু দেখাই তাহলে বুঝবেন। আমার কাছে রীতিমতো শ্বেতপত্র আছে ওই সময়ের অ্যাটাকের। এই যে এটা হচ্ছে খণ্ড 2, এটা খণ্ড 3, এইগুলা এটা হচ্ছে খণ্ড 1। মানে আপনাকে এই 3টা খণ্ড বলতে গেলে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এরকম আমার কাছে আরো 15-20টা বইপত্র একেবারে মানে এফআইআর ধরে ধরে অভিযোগপত্র ধরে ধরে এখানে আছে। আমি হয়তো সামারি বলবো, কিন্তু তার আগে এটা জেনে রাখা ভালো যে তারেক রহমান আমাদের রাষ্ট্রে কি ক্ষতি করেছে। প্রথমত হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই 21শে আগস্টের গ্রেনেড হামলাটা তারেক রহমান করে আমাদের রাজনীতিতে অনেক রকমের টানাপোড়েন ছিল। আমাদের রাজনীতিতে বিশ্বাস ছিল, অবিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, বিরহও ছিল, ঘৃণাও ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডেতে দুই নেত্রী একই টেবিলে বসতে পারার মতো, একসাথে কথা বলতে পারার মতো ওরকম সৌহার্দ্যও ছিল। আওয়ামী লীগ বিএনপির মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, কিন্তু আমি আপনার চেহারা দেখবো না, আপনি আমার চেহারা দেখবেন না, এরকম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের বিয়েতে গিয়েছেন। তারপরে খালেদা জিয়া তখন মনে হয় যে ওই আমি ভুল না করে থাকলে যে জয় মামা কিংবা পুতুল খালা ওনাদের বিয়েতেও এসছেন বা সামথিং এরকম কিছু একটা হবে, মানে পারিবারিক প্রোগ্রামগুলোতেও এসেছেন। কিংবা 19শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসেও তারা দুই নেত্রী পাশাপাশি বসতেন, আসতেন, কথাবার্তা হতো। 21শে অগাস্টের গ্রেনেড হামলাটা একটা আনপ্রোভোকড হামলা হয়েছে। সেই মজার ব্যাপার হচ্ছে ওই প্রোগ্রামটাও ছিল মৌলবাদ বিরোধী। অর্থাৎ সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে যে বোমা হামলা করেছে, শাহজালালের মাজারে যে বোমা হামলা করেছে, সেই জঙ্গি বিরোধী একটা প্রোগ্রাম ছিল। এমনকি এটা মানে এই কমপ্লিটলি মৌলবাদ বিরোধী একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে গ্রেনেড হামলা হয়েছে। পরবর্তী সময় আমরা দেখেছি যে আপনার বিএনপির আব্দুল সালাম পিন্টু, সেই তৎকালীন মন্ত্রী, সেই মন্ত্রীর ভাই মাওলানা তাজউদ্দিন, তারপরে মুফতি হান্নান কিভাবে বলেছে যে তারেক রহমানের হাওয়া ভবনে কিভাবে এটার পরিকল্পনা হয়েছে, কিভাবে তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করেছে। পুরো বাংলাদেশের ভৌগোলিক পলিটিক্যাল যে ভৌগোলিক অবস্থান, কালচার, এটাকে নস্যাৎ করে দিল। একদম একটা অবিশ্বাস চলে আসলো যে ওরা বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চায়, মানে বিরোধী পার্টিকে তারা রাখবে না। নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি যেই তরুণ প্রজন্ম তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা নিয়ে নানান ধরনের করতামই আপনাকে, ভালো করেছেন আপনি উল্লেখ করেছেন, কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। একজন এখানে একটা কমেন্ট করেছেন, বেলা, তিনি কমেন্ট করেছেন, ধর্ষণকারী ও ধর্ষিতা এক রাস্তা দিয়ে চলতে পারে না। এটা খুবই একটা বিখ্যাত, এবং আমাদের যে ফজলে হোসেন বাদশা, না তো আমাদের যে চিটাগংয়ের যে এমপি ছিলেন, আমাদের উনার নামও মনে হয় বাদশা, উনি একটা দুর্দান্ত একটা বক্তব্য রেখেছিলেন। আমি আসছি সেই প্রসঙ্গে। প্রথমে এই প্রজন্মের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা একটু বলা প্রয়োজন। খুব জরুরি। আমাদের দেশে তত্ত্বাবধায়ক একটা সিস্টেম ছিল এমন, 1996 সালের 1 নম্বর আইন দিয়ে এটি সংসদে সংবিধানে সন্নিবেশিত করা হয়। আমি এর আগের স্টোরিটা বললাম না, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই তত্ত্বাবধায়ক সরকারটা ছিল একটা ফ্র্যাজাইল সিস্টেম। অর্থাৎ এইটা না কাইন্ড অফ একটা অগণতান্ত্রিকই ছিল আসলে। কিন্তু আমাদের অবস্থাটা এমন জায়গাতে গিয়েছে, সব দল মিলে শেষ পর্যন্ত এইটাকে রাজি হয়েছে যে যাক, অ্যাটলিস্ট মারামারিটা কমবে। মিজু ভাই, ওই যে আপনি যার কথা বলছিলেন কমরেড মনিউদ্দিন খান বাদল, আমি সরি বাদশা বলেছি, আমি এক্সট্রিমলি দুঃখিত। উনার মতো একটা লেজেন্ডারি কমরেড মনিউদ্দিন খান বাদল আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, যার কোনো শেষ নাই। এবং এই 5ই অগাস্টের পরে তার কবরে তার আগুন লাগানো হয়েছে, জুতা পেটা করা হয়েছে কবরে। উনার মতো একজন নির্বিরোধী, একজন মানে নির্লোভ মানুষ, আজীবন যিনি ম্যাটেরিয়াল কোনো কিছু নেন নাই। যাই হোক, আমি সেই প্রসঙ্গ বাদ দেই। তত্ত্বাবধায়ক সিস্টেমটা কি ছিল? তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল এমন যে অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ যেই বিচারপতি আপনার অবসর গ্রহণ করেছেন, সেই বিচারপতি হবে পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। অর্থাৎ ধরা যাক আমি এখন বাংলাদেশ আওয়ামী লীগ, আমি একটা দল,
আমার যখন শাসনামল শেষ হবে, অর্থাৎ ধরা যাক 1 জানুয়ারি অমুক অমুক মাস, আমার এই শাসনামল শেষ হওয়ার পরে আপনি রোকেয়া প্রাচী হচ্ছেন সর্বশেষ অবসর নেওয়া প্রধান বিচারপতি। আপনি ওই 2 মার্চ থেকেই আপনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন। ক্লিয়ার? একদম। আচ্ছা, বিএনপি করলো কি 2004 সালের এইটা তারা করেছে 2004-এর জুন মাসে। প্রথমে এই তত্ত্বাবধায়ক সরকারের তারা গ্যাঞ্জামটা লাগিয়েছে, পরে গ্রেনেড হামলাটা হয়েছে। তারা করলো কি বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিল। কোন বিচারপতিদের বয়স? লোয়ার কোর্টের বিচারপতিদের বয়স বাড়ায় নাই, তারা বিচারপতিদের বয়স বাড়িয়েছে শুধু আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছে। কেমন করলো কি, বিচারপতিদের অবসর নেওয়ার বয়স ছিল 65, তারা করলো 67। কেন করলো? আমি আবার আপনাকে উদাহরণ হিসেবে দেই। ধরা যাক আপনার বয়স এখন হচ্ছে 64 বছর 364 দিন। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপনার কোনো বক্তব্য যদি থেকে থাকে। শুনুন, আইসিটি ট্রাইব্যুনাল যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এর সাথে কোনো এদের এই বেআইনি ট্রাইব্যুনাল সৃষ্টি করে যে অবৈধ অন্যায়ভাবে যত কার্যক্রম তারা করেছে সম্পূর্ণটাই হলো রাজনৈতিক, সম্পূর্ণটাই হলো মানুষকে বিভ্রান্ত করা, এবং এর সম্পূর্ণ আয়োজন হলো শুধু একটাই লক্ষ্য, আওয়ামী লীগকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা। আওয়ামী লীগ সভাপতি মাননীয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিঃশেষ করা, এবং এটা ভুয়া মামলা রায় যাওয়ার জন্য ইতিমধ্যেই তারা অনেক কার্যক্রম তারা করেছে। আমি যদি বলি, তারা কিন্তু ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা দেশে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য তারা বিচারের কার্যক্রম রায় তারা লিখে রেখেছে। এখন শুধুমাত্র তারিখ ঘোষণা করে রায় জাজমেন্ট দিবে, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবং দেশের মানুষও, সারা দুনিয়ার মানুষ যারা জানে, যারা বাংলাদেশে কি হচ্ছে, তারা কিন্তু এটা বুঝতে পেরেছে। এবং এর বিনিময় এই অবৈধ আইসিটি আদালতের মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার সম্পূর্ণ ষড়যন্ত্রটি, আয়োজনটি 71-এর যুদ্ধ অপরাধীরা, মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে 30 লক্ষ শহীদের আত্মাহুতি রক্ত যে উৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই রাষ্ট্রটিকে ধ্বংস করে পুনরায় 71-এর আদলে ধর্মীয় চেতনার ভিত্তিতে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের সমস্ত আয়োজনে এবং সমস্ত প্রচেষ্টা কিন্তু এই অবৈধ দখলদার রাষ্ট্রের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আজকে বাংলাদেশকে কারা পরিচালনা করছে, সরকারে কে আছে, তার উপরে তাকে কে নিয়ন্ত্রণ করে, তার পিছনে কি, এটা কিন্তু এখন দিবালোকের মতো সত্য। আজকে বাংলাদেশে বিদেশি এজেন্টরা অবাধে বিচরণ করছে, পাশ্চাত্যের এজেন্টরা বিচরণ করছে, আইএসআই এজেন্টরা বাংলাদেশে বিচরণ করছে, তারাই পরিচালনা করছে বিভিন্নভাবে। এবং 71-এ যারা বিরোধিতা করেছে, যারা বাংলাদেশে বিশ্বাসী না, বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যারা এখনো মেনে নিতে পারেনি, সেই অশুভ শক্তি, এই সব অশুভ শক্তিগুলো আজ একাকার হয়ে বাংলাদেশকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যই তারা সমস্ত কার্যক্রম করছে। আজকে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, এটা তো রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিম্ন পদ থেকে সর্বোচ্চ পদে যে যেখানেই থাকে, এটা তো কোন দল সরকারে আসতো তাদের দ্বারা তো না, এটা রাষ্ট্রের প্রয়োজনেই এরা এদের দায়িত্ব পালন করে থাকে। এখানে ঢালাও ভাবে সবাইকে একাকার করে যদি বিচারের নামে প্রহসন ষড়যন্ত্র করা হয়, তাতে কি হবে? মনোবল নষ্ট হয়ে যাবে। এই সকল পেশাদার কর্মকর্তাদের, যারা কোনো দলীয় চিন্তায় অথবা দলীয় উদ্দেশ্য সাধনের জন্য যারা কাজ করে না থাকে, কাজ যদি যেহেতু যারা করে নাই, যারা পেশাদার অফিসার, সেই সকল অফিসারদেরকে যদি ঢালাও
ভাবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাতে কি হবে? তাদের মনোবল নষ্ট হবে। পরবর্তী সময়ে যারা ন্যায়সঙ্গত কাজ করার জন্য যারা আছেন তারা কাজ করতে পারবেন না, যে কারণে আজকে দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলাকারী বাহিনী তাদের নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে, চাকরির নিরাপত্তার অভাব বোধ করতেছে। সেনাবাহিনীতে যেটা হচ্ছে, সেনাবাহিনী তো আমাদের গৌরব, আমাদের রাষ্ট্রের অন্যতম অঙ্গ, জাতীয় প্রতিষ্ঠান। সেখানে আমাদের সন্তানেরা, বাংলার বীর সন্তানেরাই যে যোগ্যরাই তো এখানে আছে। আমি তো এদেরকে আলাদাভাবে আমাদের দেখার কোনো সুযোগ নেই। আজকে ঢালাও ভাবে যাদেরকে যেভাবে করেছে, যদি কোনো কেউ অপরাধ করে থাকে তা সেনা আইনে করতে পারে, তার জন্য প্রচলিত নিয়ম আছে, সেইভাবে এগুলোকে দেখা প্রতিকারের ব্যবস্থা তো নিতেই পারে। হ্যাঁ, এইখানে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে সেনা আইনে বিচার। এটা কিন্তু সেনাবাহিনীর ভিতরে এখন দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন, দেশের পক্ষে যারা আছেন, দেশের সার্বভৌমত্ব, সেনাবাহিনীর ঐতিহ্যকে যারা রক্ষা করতে চান, তারা কিন্তু রিঅ্যাক্ট করেছেন। তাদের বিষয়টা ভালো লাগেনি। এইভাবে সিভিল কোর্টে তাদের মামলা করা, তাদের বিরুদ্ধে বিচার করা, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা, এটি ভালো লাগেনি, ভালোভাবে গ্রহণ করেনি। আপনি যেটা বলছেন সেনা আইনে তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে সেনা আইনে বা তাদের কোর্ট মার্শাল যে সেনা আইনি বিচার হওয়া উচিত, তদন্ত এটি তার সাপেক্ষে দাবি তারা করেছে। নিজের মতো করে করবে। জি, তো আচ্ছা। এই যে জি, বলেন, আপনি বলেন, আপনারটা জি, বলেন। জি। আমি এই বিষয়টাই আপনি এটা কিন্তু অনেকেই বলছেন। আপনি যে কথাটা বললেন সেনা আইনে এই ধরনের সেনাবাহিনীর ভিতরে একটা ইচ্ছাকৃতভাবে অনেকে বলছেন যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। আপনাকে এখন আরেকটু বলি শুধু ৭৫ এর ১৫ই আগস্ট যেমন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর সদস্যরাই এবং ২৪০০ সেনাবাহিনীর একটা ষড়যন্ত্র আমরা দেখেছি, দেশবাসী দেখেছে। এই ব্যাপারে সেনাবাহিনীর কি এগুলো ধারাবাহিক কার্যক্রম? ১ আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। এই বিষয়টি এখন একেবারে পরিষ্কার। এখন আওয়ামী লীগকে এই পর্যায়ে দেশের আ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আপনারাও যদি মনে করে থাকেন এবং দেশবাসীর কাছে স্পষ্ট যে স্বাধীনতার পক্ষে কারা, বিপক্ষে কারা এবং পুরো বিপক্ষ শক্তির দ্বারা এখন দেশ নিয়ন্ত্রিত হচ্ছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এখন দেশবাসীর কাছে প্রয়োজন। আপনাদের বক্তব্য কি? কিভাবে আসতে পারেন, কিভাবে আসা উচিত এটা কিন্তু জনগণ একটু শুনতে চায়। দেখুন, আওয়ামী লীগের মূল শক্তি হলো বাংলাদেশের জনগণের সমর্থন। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন আছে, বিশ্বাস এবং আস্থা দুটোই আছে। অতএব আমাদের উপরে যে অত্যাচার, অবিচার, অন্যায়ভাবে যেটা জুলুম চলছে, দেশের উপরে যেটা চলছে, এটা থেকে এর অবসান অচিরেই ঘটবে। এইভাবে একাদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর উপরে যেটা চলছে, এটা এক ধরনের অবিচার, অন্যায়। এটাকে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, একটি রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণরূপে বিনষ্ট করার জন্য, এটা যারা বাঙালি জাতি, বাংলাদেশ, আগামী বাংলাদেশ, তরুণ প্রজন্ম যাদের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, সেই বাংলাদেশ যাতে গড়ে উঠতে না পারে সেইটা করার জন্য এগুলো হচ্ছে। সুতরাং এগুলো করে টিকে থাকতে পারে না কোনো স্বৈর শাসক, কোনো ফ্যাসিস্ট। সেটা ইউনূস সাহেব যতই মনে করে থাকে, একটা সময় বাংলাদেশের মানুষ মনে করতেন, কিছু অংশ মনে করতেন উনি বাংলাদেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না, এখানে শান্তির সুবাতাস উনি বইয়ে দিবেন। গত 14 মাসে তার কর্মকাণ্ড দ্বারা দেশের মানুষ অতিষ্ঠ, জীবন নিয়ে হাতে নিয়ে মানুষ এখন কোন রকমের বেঁচে থাকার চেষ্টা করতেছে। আর আমাদের দেশে মানুষের এই অবিচার, অন্যায়, এই দেশবিরোধী কর্মকাণ্ড, জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করা, সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানোর জন্য আজকে দেশে পাহাড়েও শান্তি নাই, সমতল ভূমিতে তো শান্তি নেই। কোথায় শান্তি, কোথায় শৃঙ্খলা, কোথায় আইন, কোথায় বাক স্বাধীনতা, কোথায় মৌলিক অধিকার? কোনো কিছু অবশিষ্ট নেই। এর বিপক্ষে বাংলাদেশের মানুষ অচিরেই ঘুরে দাঁড়াবে এবং আমি মনে করি সেই ঘুরে দাঁড়াবার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে থাকবে এবং আওয়ামী লীগের সভাপতি, বারবার মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের তরুণ সমাজ, যুব এবং মেহনতি মানুষ, খেতে খামারে কাজ করা কৃষক, শ্রমিক,
এবং যারা বুদ্ধি সুশীল সমাজ, সিভিল সোসাইটিতে যারা আছেন, তারাও কিন্তু বসে থাকবেন না। তারা একবার ভুল করেছেন, কিন্তু বারবার বাংলাদেশের মানুষ ভুল করে না। এই ইতিহাস, এই ঐতিহ্য আমাদের আছে। সুতরাং আমি মনে করি এই অন্যায় অবিচারের মধ্য দিয়ে অযোগ্য, অথর্ব, ব্যর্থ, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে উপর ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দীর্ঘদিন ফ্যাসিস্টদের কায়দায়, ফ্যাসিস্টদের দুঃশাসন, ফ্যাসিজম যে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা চালাচ্ছে, এটা উনি অচিরেই তার সমাপ্তি আসবে, সমাপ্তি হবে। আমাদের মনে হয় বাংলাদেশের মানুষের কষ্ট কখনোই দীর্ঘ হতে পারে না। দীর্ঘ সময় আমরা এই কষ্ট বাংলাদেশের মানুষ মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণ নেই। সুতরাং তার বিদায় অবশ্যম্ভাবী, ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনি স্টেশন বাই রোকেয়া প্রাচী। ঠিক আছে, আপনার আগে আরেকজন বিচারপতি ছিল, ধরা যাক যে তার নাম হচ্ছে এবিসি। তো তিনি ছিলেন আপনার আগে অবসর নেওয়া প্রধান বিচারপতি। আপনি যদি অবসর না নেন তাহলে ওই এবিসি হবে প্রধান, আপনার পরবর্তী সময় সরকার প্রধান। এখন ওই এবিসি হচ্ছে বিএনপি করত, হ্যাঁ। এখন তাকেই প্রধান বিচারপতি, তাকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার সিস্টেমটা কি? আপনার যে বয়স 64 বছর 364 দিন হলো, এখন আপনি তো কালকেই অবসর নিয়ে নেবেন। এখন আজকেই আমি করলাম কি, একটা আইন বানালাম যে বিচারপতিদের বয়স 67 হলে তিনি অবসর নেবেন। তাহলে আপনি, আপনার চাকরির মেয়াদ আরো 2 বছর বেড়ে গেল। একদম। আপনি তো পরের দিনই অবসর নিতেন, এখন আর আপনি অবসর নিলেন, তাহলে সর্বশেষ বিচারপতি কে থাকলো? ওই এবিসি। কথা কি বুঝাতে পারলাম? বিএনপি এই বুদ্ধিটা করেছে। বিচারপতিদের বয়স বাড়া দেওয়ার ফলে হলো কি, বিচারপতি এম কে হাসান মনে হয়, বা কে এম হাসান, আমি সবসময় এম কে আর কে এম এর মধ্যে, এখানেও নিশ্চয়ই দর্শকরা একটু বলে দিতে পারবেন, বিচারপতি কে এম বা এম কে হাসান, তিনি আপনার ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেই জিয়াউর রহমানের আমলে। পরবর্তী সময় তিনি বিচারপতি হয়েছেন, আমি ধরে নিলাম তিনি ভালো বিচারপতিও, তাতে আমি ধরেন ওগুলো নিয়ে ডিসপিউট করলাম না। এখন ওই বিচারপতিকে অবসর নিয়েছেন তিনি, তিনিই যাতে পরবর্তী সময় মানে বিএনপির ক্ষমতা শেষ হবে 2006 সালে। বিচারপতি কে এম হাসান, ঠিকই আছে, বিচারপতি কে এম হাসান। তো বিএনপি আপনার 2006 সালে অবসর গ্রহণ করবেন। অবসর গ্রহণ করার পরে, সরি, আপনার 2006 সালে বিএনপি তার ক্ষমতা ছেড়ে দিবে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যাতে কে এম হাসান হয়, এই জন্য তারা এই বুদ্ধিটা করেছে। এখন আমি তরুণদের কাছে আমার একটা প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার নাকি আওয়ামী লীগ বন্ধ করেছে, নষ্ট করেছে, এই যে মিথ্যাচারটা করা হয়, তরুণরা কি অনুগ্রহ করে এই প্রশ্নটা করবে, নিঝুম ভাই যে এই কথাটা বললেন এটা কি সত্যি, আসলেই তা ঘটেছে? এইবার আপনারা অনুগ্রহ করে এবার একটু গবেষণা করেন। আমি তরুণদের হাতে গবেষণার ভার ছেড়ে দিলাম। তো তত্ত্বাবধায়ক সরকারটা এমনি একটা ফ্র্যাজাইল সিস্টেম ছিল, যে বিচারপতিরা আসবে, তারা যদি 3 মাসের বেশি থাকে, এই যে লক্ষিন্দরের বলা হয় যে বেহুলার ওই একটা ছিদ্র রয়ে গেছে, ফ্র্যাজাইল সিস্টেম, কারণ তারা নির্বাচিত না, তারা গণতান্ত্রিক না। তারপরও জাতির স্বার্থে আমরা এটাকে মেনে নিয়েছি। এইটার একটা নাম দিয়েছিল আমাদের শ্রদ্ধেয় বিচারপতি এবিএম খায়রুল হক, এটার একটা নাম দিয়েছিল। আমি এই নামটা, আমাকে খুবই একটা ল্যাটিন নাম তিনি দিয়েছিলেন তার ইসের মধ্যে, রায়ের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। সেই নামটা ছিল এমন যে এটি অসাংবিধানিক হলেও আমাকে মেনে নিতে হবে, এটা একটা ল্যাটিন নাম আছে, আসলে মাঝে মধ্যে আমি ভুলে যাই আসলে এটা। যে তিনি তার রায়ে বলেছিলেন যে এটা সাংবিধানিক না, কিন্তু তারপরও আমাকে মেনে নিতে হচ্ছে। আচ্ছা, আমি আসছি, আমি সেই, এটার নাম হচ্ছে কোড অ্যালিয়াস নন এস্ট লিসিটাম নেসেসিটাস লিক্সটিসাম ফ্যাসিড। এটা আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। এটার ইংরেজিটা হচ্ছে দ্যাট হুইচ আদারওয়াইজ ইজ নট লফুল নেসেসারিলি মেক্স লফুল। অর্থাৎ যেই জিনিসটা লফুল না, ডকট্রিন অফ নেসেসিটি এটাকে লফুল করেছে। আমি আর আপনি ঝগড়া করছি, ঠিক আছে, এমন মারামারি করছি আমি আর আপনি যে কেউ এটাকে আর ঠেকাতে পারছে না। তখন পাশের বাড়ির এক ভদ্রলোক এসে আমার আর আপনার মাঝখানে দাঁড়িয়ে গেল।
আমাদের ব্যক্তিগত জীবনে উনি হস্তক্ষেপ করতে পারেন না, কিন্তু এখন তো একজন আরেকজনকে খুন করে ফেলবো আমি আর আপনি, তখন করলেন। উনি উনি আগ বাড়িয়ে গিয়ে আমাদের মাঝখানে এসে দাঁড়ালেন যাতে আমরা দুইজন মারামারি করতে না পারি। তার মানে এইটা লফুল না হলেও বৃহত্তর স্বার্থে উনি এটা লফুল ধরে নিয়েছেন। আমি কি উদাহরণটা দিয়ে বুঝাতে পারলাম? গুড। আমি সেটার সবসময় কথা। চেষ্টা করি ছোটখাটো উদাহরণ দিয়ে বুঝাই আর কি। তো এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে নষ্ট করে দিল কে? এই বিএনপি। আমাদের নোয়াখালীর ভাষাতে একটা শব্দ আছে, আপনি পরিচিত হবেন আর যারা দেখবেন, মিনকা শয়তান। মেইন কাটছে। আমাদের সবারই ফ্যামিলিতে একটা মিনকা শয়তান থাকে, পাবেন। আস্তে করে গুতা দিয়ে সে চলে যায়, মাইর খায় অন্য আরেকজন, কিন্তু মিনকা শয়তানকে আর কেউ ধরতে পারে না। ওই মিনকা শয়তান খুবই চুপচাপ থাকে, কারো আশেপাশে যায় না, আস্তে করে একটা সুয়ের ফুটা দিয়ে দিবে একটা দৌড়, পাশের জন বলবে তুই আমারে সেফটিফিন দিয়ে গুতা দিছস, ও বলবে তুই দিছস, দুই দলের মারামারি লাগবে, মিনকা শয়তান বেঁচে যায়। বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা মিনকা শয়তান। আস্তে করে আগুনটা লাগিয়ে দিয়ে আপনি যদি আরো গভীরে যান, তাহলে মিনকা শয়তানের হেড হচ্ছে মওদুদ আহমেদ। এই মওদুদ আহমেদের মাথা থেকে এই বুদ্ধি বের হয়েছে। সে আমরা যতদূর জানি সে করেছে কি, এই সিস্টেমটা বের করে বিএনপি কে বুদ্ধি দিয়েছে। নিজেও ব্যারিস্টার ছিল, তার মাথাতে এইসব শয়তানি বুদ্ধি আছে। বাংলাদেশের রাজনীতি আপনার শেষ করে দিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে নস্যাৎ করলো, নষ্ট করলো, তখন আওয়ামী লীগ আপনার বলা শুরু করলো যে না আমরা এটা মানবো না, আমরা এটা মানবো না। কেন মানবো? বিচারপতিদের বয়স সীমা হঠাৎ করে আপনার মনে হইলো আপনি নিম্ন আদালতের বিচারপতিদের বয়স বাড়াচ্ছেন না, এই করছেন না, আপনার হঠাৎ করে মনে হলো বিচারপতিদের বয়স আপনি বাড়াবেন। সো বিএনপি তার আমলে এই গ্রেনেড হামলা আর এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে কমপ্লিটলি এক নাম্বার করলো কি, পলিটিক্যালি আপনার জিওগ্রাফি চেঞ্জ করে স্থায়ী অবিশ্বাস নিয়ে আসলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আপনার নস্যাৎ করে দিল। এই বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো হানাহানি। আপনি এরপরে যা কিছু দেখেছেন, এটা রিপারকেশন অফ দ্যাট টু ইভেন্টস। এই যে তারেক রহমান, আমরা কথা বলছিলাম তারেক রহমানের ইন্টারভিউ নিয়ে। তারেক রহমান যে বলেছে যে তাদের আমলে কোনো সাংবাদিক নির্যাতিত হয় নাই, আমার কিছু বলা লাগে নাই। সেলিম সামাদ নামে একজন সাংবাদিক আছে, তিনি এটার প্রতিবাদ করে ফেসবুকে লেখা লিখেছেন। এই যে আমি আপনাদেরকে মৌলবাদী হামলা, সাম্প্রদায়িক হামলা দেখিয়েছি, এইখানেই সেই আমার কাছে সেই শ্বেতপত্রটা আছে। এখানে শ্বেতপত্র খুললে আমার কাছে টোটাল ঘটনা হচ্ছে, আপনার শ্বেতপত্রের ঘটনা হচ্ছে প্রায় 4000। এখন আপনার প্রোগ্রামে তো 4000 ঘটনা বলা যাবে না, 4000 ঘটনা তারা ঘটিয়েছে, প্রায় 4000। তারপরে খালেদা জিয়া শাসন আমলে কি হয়েছে না হয়েছে আমি একটা 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 করে বসে 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 পড়তে পারি। সেইখানে গুম, হত্যা, রেপ, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, রাজনীতিবিদদের গ্রেপ্তার, সেখানে কথা বলতে না দেওয়া। আজকের যারা জেনজি জেনারেশন, তারা গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগের নানান দুর্নাম করে, এই করে সেই করে। তারা তো 2001 থেকে 2006 দেখে নাই, বা 1991 থেকে 96 দেখে নাই। 1991 সালে বাংলাদেশের নতুন একটা অভ্যুদয় ঘটেছিল এরশাদের পতনের পর। সেই সময় তারা যে অত্যাচার চালিয়েছে, এরপরে তারা চালিয়েছে 2001 সালে। সুতরাং আমি আপনাকে যে কথাটা বলবো যে তারেক রহমানের কাছে আমি একটা প্রজ্ঞা আশা করেছিলাম। আমার ধারণা ছিল সে হয়তোবা এই ফুরসত বা এই অবসরে সে হয়তোবা বই পড়েছে। আমি দেখেছি তার, সে যে চেয়ারটাতে বসে পেছনে একটা বই দেখা যায়, সিরাজুল ইসলামের একটা বই, বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ। সিরাজুল ইসলামের খুব একটা বিখ্যাত বই, একটা বই আছে। তো সিরাজুল ইসলাম চৌধুরীর এই বইটাও উনি পড়েছেন কিনা আমার সন্দেহ আছে। এগুলো যদি উনি আসলেই পড়তেন, জানতেন, বুঝতেন, তিনি অনেক এডুকেট হতেন। তার মেয়েটা ব্যারিস্টার হয়েছে, ভালো পড়াশোনা করেছে, কুইন্স ইউনিভার্সিটিতে পড়েছে, কুইন ম্যারিতে পড়েছে, ভালো জায়গা থেকে বারেট ল পাশ করেছে। কিন্তু বাবার কি হলো? বাবাও কি ঠিক একইভাবে এডুকেট হলেন? এখন অনেকে আমাকে বলবে যে নিজুম ভাই আপনি তারেক রহমানের কাছে এই প্রজ্ঞা আশা করেছেন কেন? হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু আশা করাটা তো অন্যায় না। যে তিনি এখানকার এনএচএস, এখানকার হেলথ সিস্টেম দেখেছে, এখানকার ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের ডিবেট দেখেছেন, এখানকার রাজনীতির বাঁকগুলো দেখেছেন, ব্রেক্সিট দেখেছেন, কিভাবে হয়েছে, কিভাবে গণভোট হয়েছে। তিনি শিখলেনটা কি তাহলে? ফলে তার এই যেমন তিনি কোকোর প্রসঙ্গ এনেছেন, আপনার তার ভাই বলেছে আমার ভালো ভাইটাকে রেখে গেলাম। উনি উনার ভালো ভাইটাকে কিভাবে রেখে গেলেন তাই তো আমি বুঝলাম না। তার ভাইটা মাদকাসক্ত ছিল, তার আপনার ব্রিদিং প্রবলেম ছিল, নানান ধরনের প্রবলেম, তিনি জেলে আটক ছিলেন। 2008 সালে
কোকো সাহেব আপনার নিতে গেলেন, তাকে পাঠানো হলো থাইল্যান্ডে চিকিৎসার জন্য, চিকিৎসার জন্য। থাইল্যান্ড থেকে গেলেন মালয়েশিয়া। ওই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন জেলে বন্দী। তত্ত্বাবধায়ক সরকার আমলে যেই ব্যক্তিটাকে পাঠা দেওয়া হলো থাইল্যান্ডে, সেইটার দায় এখন তিনি চাপাচ্ছেন আওয়ামী লীগের উপরে। তারপরে তার বাড়ির কথা বলেছেন, তার অনেক স্মৃতি, ছোট স্মৃতি, এই স্মৃতি। আমার কথা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যে রুলটা আছে 1938-এর, তাদের যে রুল যেটাকে বলা হচ্ছে ক্যান্টনমেন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রুল নাম্বার 26-এ পরিষ্কারভাবে লেখা আছে ক্যান্টনমেন্টের কোন জমি কোন সিভিলিয়ানদেরকে দেওয়া যাবে না। তাহলে এরশাদ 1981 সালে যেই জমিটা দিলেন 165 কাঠা, এই 165 কাঠা জমি, 3-4টা মাত্র মানুষ, 165 কাঠা জমি। আসলে উনাদেরও তো বলা উচিত ছিল যে আমরা মানুষ 4 জন, আমাদের 165 কাঠা জমি কেন? এই প্রশ্ন কি উনারা করেছেন কখনো? ক্যান্টনমেন্টে ওনারা তো বিচারও চাননি, স্বামী বা পিতা হত্যার বিচারও চাননি। আমি সেই প্রসঙ্গটাতে আসছি আপা। আমার কথা হলো ক্যান্টনমেন্টে অফিসারদের থাকার জায়গা নেই। আমার নিজের যারা সেনাবাহিনীতে আমার যেসব বন্ধুরা আছে, আমার এক বন্ধুকে আমি বললাম, ও বললো যে আমি খালার বাসাতে থাকি। তা আমি খুব অবাক হলাম। আমি বললাম খালার বাসাতে মানে? বলে বাসা পাচ্ছি না। আমি বললাম আমার ধারণা ছিল, আমার তখনও ধারণা ছিল সেনাবাহিনীর সবাই ওদের কোয়ার্টার আছে। বলে না দোস্ত, এখনো বাসা পাই নাই, বাসার অনেক অপ্রতুলতা আছে। এটা বিএনপি আমলের কথা আপনাকে বলছি আমি। তো আমি তখন জানতে পারলাম যে সেখানে সেনাবাহিনীর অফিসারদের থাকার জায়গা নেই। তো সেখানে 165 কাঠা জমি ওখানে নিয়ে আছে এবং এটা 99 বছরের জন্য লিজ দেওয়া ছিল। এখন আদালতে এই মামলাটা উঠেছে। আদালতে এই মামলাটার আপনার কারো যদি ধরেন আগ্রহ থাকে, আমার কাছে আছে, কেউ চেয়ে নিতে পারেন। এটা রিট পিটিশন নাম্বার 2910। কেউ যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে লেখে রিট পিটিশন 2910 অফ 2009 বা 2910 অফ 2009, তাহলে তারা এই রায়টা পেয়ে যাবে। না পেলে আমাকে নক করলে আমি দিয়ে দিতে পারবো। এই রায়ের ভেতরে পরিষ্কারভাবে লেখা আছে যে তারা বাড়িটা কেন হারিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে যে লিস্টটা দেওয়া হয়েছিল এটার ব্যাপারে একটা রিট দায়ের করা হয়েছিল। ওই রিটে তাদের ওই লিস্টটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেইখানে বিএনপির অনেক নাম করা লয়ার লড়েছিল, আদালতে তারা হেরেছিল। আদালতে হারার কারণে তারা বাড়িটা হারিয়েছিল। এখন ক্যান্টনমেন্টের কাউকে তারা প্রশ্ন তুলছে না, প্রশ্ন তুলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এক আশ্চর্য ঘটনা। আদালতকে তারা প্রশ্ন করছে না। এখন আদালতের রায়ের উপরে প্রশ্ন তোলা যাবে? আচ্ছা, এটা গেল একটা। তো মজার ব্যাপার হচ্ছে এরশাদ 2টা জমি দিয়েছিল। 2টা জমি কি? 2টা জমি হচ্ছে এখানে লেখা আছে গুলশানের যে বাড়িটাতে এখন খালেদা জিয়া থাকে সেটা হচ্ছে 30 কাঠা 11 ছটাক। ঠিক আছে, মানে 1 বিঘা 10 কাঠা। তো 1 বিঘাতে হয় মনে হয় 20 কাঠা, নাকি 20 কাঠা 1 বিঘা না, নাকি 20 কাঠা 10 কাঠা? জমি টমি একদমই বুঝি না। তাহলে 30 কাঠা আর 11 ছটাক, অর্থাৎ গুলশানে তাদের বাড়িটার 30 কাঠার উপরে বাড়ি। আর ক্যান্টনমেন্টে ছিল 165 কাঠার জমি। তাহলে 165 আর 30, একটা মানুষ 185 কাঠা শুধু সরকার থেকে পেয়েছে। এটা কি মগের মূল্য? বুঝলাম না আমি ঘটনা। মানে একটা মানুষ ঢাকা শহরে প্রায় 200 কাঠা জমি নিয়ে থাকে, আবার কমপ্লেন করছে। অদ্ভুত ব্যাপার। তো গুলশানের মতো একটা জায়গাতে আপনি হিসাব করেন গুলশানে একটা জমির জায়গার কাঠার দাম কত। যাই হোক, তারেক রহমান এখন অভিযোগ করছে। আমি জানি না যে তারা এই জীবনে কি চায়, তবে একটা আশ্চর্য লাগলো যে বিবিসি সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞেস করেনি যে আপনি যে 17 বছর ইউকেতে থাকলেন আপনি কি করেন, আপনার জব, আপনি কোন প্রফেশনে আছেন, আপনার ইনকাম সোর্স কি, তারপরে আপনি তো এখানে চিকিৎসার জন্য এসেছেন, আপনি দেশে ফেরত এই 17 বছরে আপনার চিকিৎসা শেষ হয় নাই, আপনি যান নাই কেন? তারপরে না, এই প্রশ্ন তো করা উচিত ছিল। তো আমরা তো বিবিসি সম্পর্কে জানি, বিবিসির এর আগে আকবর হোসেন নামে যে ছেলেটি ছিল সে তো এখন এনসিপির হয়ে সে লন্ডন হাই কমিশনে সে এখন প্রেস মিনিস্টার হয়েছে। তো আমরা এগুলো দেখেছি। তো এই হচ্ছে টোটাল তারেক রহমানের ইন্টারভিউ আর তারেক রহমানের ঘটনা। সো আমি তরুণদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সলুক সন্ধান করছেন, আপনারা যারা মনে করেন যে রাজনীতিটা এমন অবস্থাতে গেল কেন, কি হয়েছিল, হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং,
তারা এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা যা বললাম তারা একটু খাটবেন। আমি আপনাদের রেফারেন্সের জন্য বলছি, নীল খেতে গেলে আপনারা এই রায়টা কিনতে পাবেন, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের রায়টা। আমি দর্শকদের জন্য একটা কথা একটু বলে দিতে চাই, যেটা দর্শকদের জানা প্রয়োজন, যে তত্ত্বাবধায়কের যখন এই মামলাটা কোর্টে উঠলো, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির যেই সাধারণ সম্পাদক আছে, তারা দুইজনই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ব্যাপারে দুই দলই কিন্তু প্রতিবাদ করেছিল। তারা দুইজনই রেসপন্ডেন্ট হিসেবে আদালতে গিয়েছিল এবং বিচারপতি এবিএম খায়রুল হক তার রায়ের একটা পাতাতে বলেছে যে আজকে আমার জন্য এটা একটা বিস্ময়কর ব্যাপার এবং অবাক করা ব্যাপার যে বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দলই আজকে তত্ত্বাবধায়ক সিস্টেমটা রাখার জন্য আমার এই আদালতে এসেছেন বা তারা এটার ব্যাপারে বলেছেন। তাইলে আপনারা এই বইটা না পড়লে কোনোদিন জানতেই পারতেন না যে বাংলাদেশ আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সিস্টেম রাখার জন্য তারা এই আদালতে লড়াই করেছে। তাহলে আপনি বলতে পারেন যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা তাহলে বাতিল হলো কেন? এই জায়গাতে আপনার তখন প্রজ্ঞার প্রশ্ন আসে। বাংলাদেশের মানুষ মনে করে একদিকে বাংলাদেশের মানুষ দুইটাই চায়, দুইটা চাই কি, যে আদালতে কেউ হস্তক্ষেপ করবে না, আবার অন্যদিকে চায় তার দরকারে আদালত হস্তক্ষেপ করবে। আমরা বলি আর কি, এমন একটি দেশ আছে, আমি আর নাম বললাম না দেশের, যে এই দেশের মানুষ একসাথে মদও খাবে আবার একসাথে 5 ওয়াক্ত নামাজও পড়বে। ওই দেশটার মানুষজন আপনার অফিস আদালত 2টা-3টার সময় বন্ধ করে দল বেঁধে নামাজ পড়বে অফিসের মধ্যে, জনগণের সেবা বাদ দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাঞ্চে যাবে, নামাজ পড়বে, আবার অফিস যখন পরে 10 মিনিট করবে তখন সে ঘুষ খাবে। মানে একই সাথে সে ঘুষও পছন্দ করে, একই সাথে সে আল্লাহকে ডাকতেও পছন্দ করে। তো বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে এমন যে কোটা আন্দোলনের সময় তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আবার অন্যদিকে তারা চায় সরকার যাতে আদালতকে একটা ধমক মেরে রায় চেঞ্জ করুক, এই তো চায়। তো তত্ত্বাবধায়ক সিস্টেমটা চেঞ্জ করেছে আদালত। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে হ্যাঁ এটা তো আওয়ামী লীগই চেঞ্জ করে দিতে পারতো চাইলে, আবার অন্যদিকে কি সে কিন্তু জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সই চায়। এই দুটা জিনিস যে একসাথে যায় না, এটা সে মানবে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সব মানুষ না, আমি আবার সব মানুষ বললে আমাকে বলবে সবার কথা বলেছি, একটা অংশ, এই একটা অংশ এত বেশি দ্বিচারিতা করে আপা, যে তারা এটাও জানে না যে 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়া থেকে ফিরলেন, একটা ইন্ডিয়া সফর শেষে ফিরলেন, তখন তিনি সাংবাদিক সম্মেলনে এসে বললেন যে সুপ্রিম কোর্ট অনেক জামিন দিয়ে দিচ্ছে, এটা তো অবাক করা ব্যাপার। তার এই বক্তব্যের জন্য তাকে আদালত তলব করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তখন ইচ্ছা করলেই পারতেন না যে এত বড় সাহস আমাকে তলব করে। তিনি তার রিপ্রেজেন্টেটিভ দিয়ে আদালতে গেছেন, আদালতে যুক্তিতর্ক করেছেন, আদালত তাকে ওয়ার্নিং দিয়েছে সেই মামলাতে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, বঙ্গবন্ধুর হত্যার বিচার। বঙ্গবন্ধুর হত্যার বিচার, আমি যদি ওই সময় প্রশাসনে থাকতাম, আমি যদি ওই সময় এমন একটা অবস্থানে থাকতাম যে বিচার আমার হাতে আছে, কন্ডাক্ট করছি আমি, 1 মাসে এই বিচার আমি করে ফেলতে পারতাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পেনাল কোড মেনে, ফৌজদারি নিয়ম কানুন মেনে 1996 সালের 11ই নভেম্বর ওদেরকে গ্রেফতার করা হয়েছিল। এই ফারুক রশিদ, এদেরকে, শাহরিয়ার, এদেরকে গ্রেফতার করা হয়েছিল, আমার মনে আছে। বিচার শেষ হয়েছিল, এদের ফাঁসি হয়েছিল 2010 সালের 28শে জানুয়ারি। তাহলে 2010, এখানে 10 বছর, ওদিকে 4 বছর, 14 বছর লেগেছে এদের বিচার হতে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে জানি যে উনি অত্যন্ত গ্রামাটিক্যাল, অর্থাৎ প্রথমে জিজ্ঞেস করে আইনে কি আছে, সংবিধানে কি আছে। উনি এটা প্রথমেই জিজ্ঞেস করে। উনাকে যদি একটা কিছু বলি তাহলে উনি বলে যে দেখো তো সংবিধানে কি আছে, দেখো তো আইনে কি আছে। অর্থাৎ উনি আইন, সংবিধান এগুলোর বাইরে যাবেন। এই মানুষটা কি আজীবন ব্লেম নিতে হয়েছে, তিনি নাকি আইন ভেঙেছে, সংবিধান ভেঙেছেন। অর্থাৎ বাঙালি আল্লাতেও আছে, ইল্লাতেও আছে। মানে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, মাজহার হোসেন মামলা, মাজহার হোসেন মামলা, মাজহার হোসেন মামলা। আবার আমার যখন একটু দরকার হবে, একটু আপনি বইলা দিলেই তো পারেন, আপনি একটু বইলা দিলেই তো হয়ে যাইতো, আপনি একটু বললেই তো হয়ে যায়। আপনি প্রধানমন্ত্রীর কাছে ইলিগাল কর্মকাণ্ডও চায়, আবার প্রধানমন্ত্রীর কাছে বিচার বিভাগের স্বাধীনতাও চায়। হ্যাঁ, তিনি তো একদমই মানে সবকিছু নিয়ম মেনে চলতে চান। আমি বিচারের কথা আসলো যেহেতু একটা প্রসঙ্গ তুলতেই চাই, সেটি হচ্ছে যে এই যে বিচারের নামে যে মিথ্যা প্রহসন হচ্ছে, বঙ্গবন্ধু কন্যাকে
মানে তাদের যে তারা 5 তারিখে যেটা করতে পারেনি, যে পরিকল্পনা ছিল সেটা তো সফল হয়নি। তার আগে 22 বার চেষ্টা করেছে। এখন সেই ব্যর্থ প্রচেষ্টাগুলোর জন্য বিচারের নামে যে মিথ্যা মামলা দিয়ে যে প্রহসন হচ্ছে, যে কোর্ট বসেছে, যে আদালত বসেছে, এবং যারা সেখানে যা কিছু বলছে করছে, সেটা প্রসঙ্গে জানতে চাই। এটার প্রসঙ্গে জানতে হলে আমি আর একটা কয়েকটা বিষয়ের অবতারণা করব, কারণ এক একটা প্রশ্ন আপনার এক একটা কনস্টিটিউশনাল তত্ত্বকে ব্যাখ্যা করবার দাবি রাখে, ফলে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনেকের ক্লিয়ার হবে। প্রথমত আপনাকে জিনিসটা আসতে হবে একটু জ্যামিতিক ভাবে, একটু ম্যাথামেটিক্যালি আপনাকে বিচার করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যেটাকে বিচার বলছেন সেটি বিচার না, এটি হচ্ছে আপনাকে ধরে বেঁধে একটা অবৈধ শাসন আপনাকে গিলোটিনের ভিতরে চড়াচ্ছে। প্রথম ব্যাপার হচ্ছে এই যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নানান রকমের নিয়ম কানুন চেঞ্জ করছে, কিসের ভিত্তিতে করছে? অবৈধ তো। এইটার কোনো আইনগত ভিত্তি নাই। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এইটা আমি ফলো করি আর কি। এটা এখানে অনেক সুন্দর করে ব্যাখ্যা টাখ্যা করে দেওয়া আছে, বাংলাদেশে তো সাধু ভাষাতে লেখা, খুবই চলিত ভাষাতে লেখা। আমি যারা আজকে আমি আমার টার্গেটই হচ্ছে তরুণ সম্প্রদায়, আসলে সবসময় বলি তরুণদেরকে বলবো যে আপনার কাছে সংবিধান থাকলে আপনি সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদটা খুলবেন। 106 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, এই যে ইউনূস গভর্নমেন্ট তারা বলছে তারা 106 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে। প্রথম কথা হচ্ছে যে 106 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়নি। জামাতের যে আইনজীবী আছে শিশির মনির, সে পরিষ্কার করে বলেছে 106 এই সরকারকে ভ্যালিডিটি দিবে না, ভবিষ্যতে এটা অবৈধ হবে। সে বলছে যে এটা একটা রেভলিউশনের মাধ্যমে সরকার এসেছে, এইটা বলাটাই বেটার, জনগণের চরম অভিপ্রায়। এটাও ভুয়া, এটাও মিথ্যা, আমি আসছি সেই কথাতে। তো 106 অনুচ্ছেদে এই সরকার গঠিত হয়েছে, তারা সংবিধানের অনুযায়ী নাকি শপথ নিয়েছে। 106 অনুচ্ছেদ অনুযায়ী যদি সরকারকে গঠন করতে হয় তাহলে অ্যাপিলেট ডিভিশনকে একটা ফুল কোর্ট হিয়ারিং দিতে হবে। ওই সময় অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং এম এনায়েতুর রহিম দুজনই ছিলেন ক্যান্টনমেন্টে। তারা ফুল কোর্ট হিয়ারিং করেছেন কিভাবে? ওই সময় অ্যাটর্নি জেনারেল ফুল কোর্ট হিয়ারিং করেছেন, আমাদেরকে দেখান। ওনারা আনে বানে বলতে চায় তারা নাকি এইটা ইতে করেছেন, অনলাইনে করেছেন। তো অনলাইনে উনি একাই ছিলেন, আমাদেরকে একটু বলেন আর কে কে ছিল, আমরা সাক্ষী নেই। উনারা সেই বাক্যে বলেছেন যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ওই রায় বলেছেন, রায় তো না, অবজারভেশনে বলেছেন। আমি কেন আপনার এই প্রশ্ন করেছেন আপনি আমাকে কি বিচার নিয়ে, আমি কেন ধুম করে 106 চলে গেলাম সেটা একটু পরে আপনার কাছে খোলাসা হবে। এই সরকার গঠিত হয়েছে যেই অবজারভেশনের মধ্য দিয়ে, সেই অবজারভেশনের প্রথম লাইনে বলা হয়েছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটাই তো মিথ্যা, একদম পুরাই মিথ্যা। তার মানে এই সরকারের গঠনটাই অবৈধ। এই সংবিধানের এবার আপনি চলে যাবেন হচ্ছে 57 অনুচ্ছেদে চলে যাবেন। এই 57 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন অথবা তিনি সংসদ সদস্য না থাকেন। তিনি এখনো সংসদ সদস্য আছেন, তিনি পদত্যাগ করেন নাই, এবং সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে তিনি কি তিনি এখানে কয়েকটা ব্যাপার আছে, সংসদ সদস্যদের তিনি সংসদই তো আপনার বন্ধ করে রেখেছেন, আপনি সদস্য সমর্থন হারাবে কিভাবে? আচ্ছা, তার মানে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী আছে। মাননীয় প্রধানমন্ত্রী এখনো থাকা অবস্থাতে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট থাকতে পারে না, কিছু থাকার তো এদের কথা অনুযায়ী তারা 4ই অগস্ট তারা ইউনূসকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার জন্য বলেছে। মাথায় রাখবেন কথাটা, ঠিক আছে? বুঝেন কিন্তু আপনি ব্যাপারটা। আপনাকে এবার আমি প্রশ্ন করি, একটা সরকার থাকা অবস্থাতে আপনি আরেকটা সরকার গঠনের প্রস্তাব আরেকজনকে দেন কিভাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আদালত যদি 106 অনুচ্ছেদে রায় দেয় যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে, আপনি তার আগে বুঝলেন কিভাবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে? আপনি কিভাবে আগে থেকেই বুঝলেন? মানে আপনি অফারটা দিলেন কিভাবে?
আদালত রায়টা দেওয়ার পরে আপনি ইউনূসকে একটা ফোন করতেন, তাহলে একটা কথা ছিল। আপনি আদালত যে এই অবজারভেশনই দিবে, এইটা আপনি বুঝলেন কিভাবে? অর্থাৎ আগের থেকেই আপনি ফলাফল জানলেন কেমনে? তাহলে আপনাকে আমি এরকম অনেকগুলো আইনি প্যাচের কোশ্চেন করতে পারি। এই জন্যই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে এই পুরো ইউনূসটা অবৈধ। এই অবৈধ একটা স্বৈর শাসক, একটা ফেসিস্ট, সে যদি কোনো বিচার পরিচালনা করে, এইটাকে আমরা আইনের ভাষাতে বলি ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। ভবিষ্যতে যদি এই অবৈধ ইউনূসের অধীনে কেউ কোনো ইলেকশন করে, তাহলে সেটাও তার শাসনামল অবৈধ। এই অবৈধ শাসনামলে কেউ যদি নিয়োগ পায়, কোনো পোস্ট পায়, কোনো ধরনের পদ পায়, সবকিছু অবৈধ। যত আইন হবে সব অবৈধ, যত নির্দেশ, যত সরকারি কার্যক্রম, সমস্ত কিছু অবৈধ। সুতরাং এই শাসনামল, এই অবৈধ শাসনামল অবৈধ হবে। এই জন্য আমি বিএনপিকে একটা ব্যাপারে বারবার ওয়ার্ন করেছি যে ভাই, আপনাদেরও তো অনেক ভালো ভালো লয়ার আছে, আপনারা তত্ত্বাবধায়ক সরকার যাতে আসে এইটার ব্যাপারে আপনারা মনোযোগী হন। তখন মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, ওইভাবে একেবারে সাংবিধানিক ধারাবাহিকতাটা আপনি বজায় রাখেন। অ্যাটলিস্ট বলতে পারবেন যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে এসেছে, তখন আমরা ইলেকশন করেছি। ইউনূসের আন্ডারে কোনো ইলেকশন করলে রে ভাই, এইটা অবৈধ হবে, হবে এবং হবে, আমি বলে রাখলাম। অ্যাবসলিউটলি কারণ একই সাথে সংবিধান, একই সাথে আইন, সংবিধান মানবেন না, দুটো একসাথে যায় না। এবং তারা আসলে এই গোজামেলগুলো, এই ফাঁকগুলো, এই মানে প্রতারণাগুলো জাতির সাথে করেই যাচ্ছে এবং জাতি বুঝতে না পারে, সেজন্যই কিন্তু সকলের মুখ বন্ধ করে দিচ্ছে। আমরা একটু শেষের দিকেই চলে এসেছি, তারপরে দুটো তিনটা বিষয় আছে, আপনি যেহেতু আছেন সামনে জিজ্ঞেস করতেই হয়। তারা নির্বাচন নিয়ে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, যে সময় এখন আজকের দিন পর্যন্ত যদি আমরা দেখি, আমরা কিন্তু তাদের কার্যকলাপে নির্বাচন হবে সেটা পরের কথা, একটি দেশে নির্বাচন হবে বা নির্বাচন হতে পারে বা এরকম কিছু, সেদিকে আসলে তারা যে কথাগুলো বলছে সেগুলো সবই কথার কথা, সেগুলো সবই এক ধরনের প্রতারণা। আসলে তাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে দেশে কোনো না কোনো ভাবে জটিলতা তৈরি হতেই থাকুক, গ্যাঞ্জাম হতেই থাকুক, যাতে ইউনূস তার মেয়াদ কালকে লম্বা করতে পারে। এবং গৃহযুদ্ধ যে দেশে নেই, এ কথাও তো জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই। গৃহযুদ্ধ তো শুরু হয়েছে আপা, গৃহযুদ্ধ 5ই আগস্টের থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, তখন আমি এটা আপনাকে একটু ব্যাখ্যা দিতে পারি আসলে। হ্যাঁ, সেটাই তো, আমি তো তাই মনে করি যে এই যে গৃহযুদ্ধের কথা ভয় দেখাচ্ছে এবং বারবার কোনো না কোনো ঘটনা ঘটছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনুভব করি যে প্রতিনিয়ত আমরা যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ইউনূস সেটাই চাইছে। আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। সেটা হচ্ছে যে আপনি আমাকে ফেসিস্ট বলছেন, তো ফেসিস্টের সহযোগী আমাদেরকে তো এভাবেই বলছে, তাই না? ঠিক আছে, আমি আপনার সাথে কোনো তর্কাতর্কি করলাম না। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমার কাছে নাই এমন কিছু নাই, কিছু উপরে আছে, এখন আনতে হবে। তো ওই বইয়ের ভেতর থেকে আপনাকে একটু পড়ে শোনাতে পারতাম যে বাংলাদেশ তার এই জীবনে যতগুলো ইলেকশন করেছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ কত ভোট পেয়েছে আছে আমার কাছে ভিতরে। আমি একটু নেই, আসলে সবই আছে, এগুলো সময় মতো আমি আনতে পারি না। আপনারা আপনি ওইটা খুঁজতে আমি বলতে থাকি। এবং তারা স্থগিতাদেশ নিষিদ্ধের যে একটা গোলমেলে ব্যাপার তৈরি করেছে, একবার ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে, বইটা আমি আপনাকে দেখাই, অনেকে এটা বইটা সংগ্রহ করতে পারে। হ্যাঁ, আইনসভা ও নির্বাচন, অবিভক্ত বাংলা থেকে বাংলাদেশ। এইখানে আপনার এই বইটা ছাড়াও আমার কাছে আরো একটা বই আছে, একেবারে প্রতিটা সভা ওয়ার্ডে কত ভোট হয়েছে, মানে একদম পুরো ভোটের হিসাব। 2024 সাল পর্যন্ত না, তো 2018 সাল পর্যন্ত আমার কাছে আছে। 3টা প্রকাশনীর বই আছে, আমাদের অনেকগুলো লেখকের বই আছে। এই বইটা ঘেটে আমি দেখতে পাচ্ছি একটা এভারেজে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট হচ্ছে 39 থেকে 37 থেকে 42% পর্যন্ত। ঠিক আছে, এখন বাংলাদেশের জনসংখ্যা লাস্ট আদমশুমারিতে কত হয়েছে জানো? 18 কোটি নাকি, আমি ধরে নিলাম 18 কোটি। লাস্ট আদমশুমারিতে যা হয়েছে সেটার আপনি এখন আরো বেড়েছে, গত 5ই আগস্টের পর থেকে আরো বেড়েছে বাংলাদেশ আওয়ামী লীগের।
আমি তারপর একটা ফ্ল্যাট ধরে নিচ্ছি, যখন জোট সরকারের কাছে 2001 সালে আমরা হারলাম, তখন বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে 40 পয়েন্ট সামথিং, ওরা পেয়েছে 40.82 বা সামথিং, আমরা পেয়েছি 40.39, মানে খুব বেশি ফ্র্যাকশন। পার্থক্য না। ওরা এতগুলো দল মিলে পেয়েছে এতটা ভোট, আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ওটা। এককভাবে পেয়েছিল, কাজে খুব বেশি পার্থক্য ছিল না। আমি যে প্রসঙ্গটা এসেছি আপা, মানে গৃহযুদ্ধ, তারপরে এই দেশটাকে আপনাকে তো এই দেশটা চালাতে হবে এন্ড অফ দ্য ডেতে। তো বাংলাদেশ আওয়ামী লীগের যদি এই দেশে, অনেকে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে না, কিন্তু মুক্তিযুদ্ধকে করে বঙ্গবন্ধু উপস্থাপন করেছেন। আর বর্তমান যে জিও পলিটিক্স বা যে ক্ষমতার যে আধিপত্যবাদের যে পৃথিবী, সেটার একটা সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। আমার মনে হয় দর্শক শ্রোতারা সেটা থেকে অনেক কিছু জানতে পেরেছে। বিষয়টা দেখেন, আমি তো নৌ পরিবহন মন্ত্রণালয়ে মার্চেন্ট শিপিং এর দায়িত্বে ছিলাম। তো আমাদের যে কথাটা আপনি বলছেন, এমদাদ ভাইয়ের কথা থেকেও বেরিয়ে এসেছে অনেক কিছুই, যে আমাদের কতগুলো ল্যান্ডলক জায়গা আছে, সেখানে বাংলাদেশের এই যে ভৌগোলিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যে বঙ্গোপসাগরের যে আমাদের যে রাইটটা প্রতিষ্ঠিত হলো, যখন মায়ানমার এবং ভারতের সঙ্গে যে আমাদের কূটনৈতিক বা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যে বিষয়টা ফয়সালা হয়ে গেল, যে আমরাও একসময় ল্যান্ডলকই ছিলাম বলা যায়, কারণ আমাদের সমুদ্রে কোনো রাইট ছিল না। তো সেটা আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছি। এবং সেই জায়গাটা থেকে আপনার যে ল্যান্ডলক জায়গাগুলো আছে, বিশেষ করে ভুটান, নেপাল বা এই ভারতের যেটাকে 7 সিস্টার বলা হয়, এই অঞ্চলগুলোর যে পণ্য পরিবহনের ক্ষেত্রে আমাদের এই ভৌগোলিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি হয়েছে, এবং নেপাল, ভুটানের সঙ্গে আমাদের সেই ধরনের এগ্রিমেন্ট আছে, যে আমাদের যেন এই অঞ্চলের স্বাভাবিক পণ্য সরবরাহের ক্ষেত্রে আমরা বাংলাদেশ যেন ভূমিকা রাখতে পারে। এবং সেই আলোকেই যেটা এমদাদ ভাই যেটা বললেন, যে সোনাদিয়াতে একটা গভীর সমুদ্র বন্দর একটা স্টাডি সার্ভে হয়ে গিয়েছিল, এবং সেখানে চীনের একটা ইনভলভমেন্ট আছে। তো যাই হোক, পরবর্তীতে ইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল কিছু ইয়ের কারণে সেখান থেকে সরে এসে যেটা মাতারবাড়ি, যেখানে প্রথমে এখানে আপনার যে কোল বেস পাওয়ার প্ল্যান্ট যেটা করা হচ্ছিল, পরবর্তীতে দেখা গেল যে তারাই জাপান থেকেই সেটা প্রস্তাবনা আসলো যে এখানে একটা গভীর সুন্দরবন হতে পারে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনা সেটা মানে সঠিকভাবেই তিনি কিন্তু এই জিনিসটাকে অ্যাড্রেস করেছিলেন, এবং তাৎক্ষণিকভাবেই সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হবে, যেটা সোনাদিয়া হওয়ার কথা ছিল। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে, কারণ এখানে চ্যানেলটা প্রায় 18 মিটার ড্রাফট কিন্তু হয়ে গেছে গভীরতা, এবং আমরা জাইকার সঙ্গে আমাদের সবকিছু চুক্তি সম্পাদন হয়ে গেছে, এবং টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে। কেন এটা কার্যক্রম শুরু হচ্ছে না? এটা তো অনেক আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কারণ আমি থাকা অবস্থায় এই টেন্ডারটা কার্যক্রম প্রায় শেষের দিকে ছিল। এতদিন এখানে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। বর্তমান সরকারের মানে যে দখলদার বাহিনী যারা দেশ দখল করে আছে, তারা ডেভেলপমেন্ট কাজ তো টোটালি বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের যে চট্টগ্রাম বন্দরে আপনি জানেন টাইডের উপর নির্ভর করতে হতো, এটা আপনাদের ভালো জানেন। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের যে কি বলে বে টার্মিনাল, যেটা হচ্ছে আপনার করা হচ্ছিল, যে আমরা ডিপি ওয়ার্ল্ড, আমার সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং হচ্ছে মার্কস লাইন, অনেকগুলো কোম্পানির সঙ্গে আমাদের কথা বলতেছিলাম, রেড সি গেটওয়ে, যেন 24 ঘন্টা আমরা পণ্য পরিবহন করি। কেন এটা করা হচ্ছিল? যে এই যে বললাম যে আঞ্চলিক যে পণ্য সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের এই ভৌগোলিক জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। এবং আপনার আজকে আমি দেখলাম যে কিছুদিন আগে যে পরিকল্পনা উপদেষ্টা যিনি আছেন, যে আমাদের অর্থনীতিবিদ, যে তিনি একজন খুবই প্রতিযোগিতাবিদ,
মানে তিনি তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু তিনি হঠাৎ করে একদিনকে বললেন যে পায়রা বন্দর এটা তো কোনো বন্দর না, এটা একটা খাল। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে পায়রা বন্দরকে ঘিরে এইরকম একটা অর্থনৈতিক কর্মযজ্ঞ তৈরি হয়েছে, যেখানে ইতিমধ্যেই চায়না বাংলাদেশের যৌথ ইয়েতে একটা পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে, যেখানে কোল্ড বেস পাওয়ার প্ল্যান্ট সেখানে ন্যাশনাল গ্রিডে চলে এসেছে, সেখানে অর্থনৈতিক অঞ্চল হয়েছে, ট্যুরিজম চালু হয়েছে, সেখানে একটা নেভাল বেস তৈরি হয়েছে, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হয়েছে পায়রা নদীর পাশে, এবং সেখানে বরিশাল অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রি হচ্ছে। আপনার রেলওয়ের যে অ্যালাইনমেন্ট ইতিমধ্যে একদম ইয়ে পর্যন্ত কলাপাড়া পর্যন্ত অ্যালাইনমেন্ট নির্ধারণ হয়ে গেছে, ইউনিভার্সিটি হয়ে গেছে, কতগুলো টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি হয়েছে। এত বড় একটা কর্মযজ্ঞ একটা পায়রা বন্দরকে ঘিরে তৈরি হয়েছে, সেখানে তিনি কেন এটা বললেন আমার বোধগম্য না। কারণ চট্টগ্রাম বন্দর আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছি, মংলা বন্দরও তাই। বাংলাদেশের যদি নদী বন্দর বলা হয়, সমুদ্র বন্দর বলা হয়, সেটা পায়রা হচ্ছে বাংলাদেশ সমুদ্র বন্দর, এবং পায়রাকে বলা হয় দক্ষিণের জানালা। এটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে দূরদর্শী রাজনৈতিক যে চিন্তা ভাবনা, তারই প্রতিফলন হচ্ছে এই পায়রা বন্দর। এবং আপনি জানেন যে সড়ক থেকে রেল এবং বিমান যোগাযোগ সবই এখানে ইতিমধ্যেই আপনার সেই অবকাঠামো তৈরি হয়ে গেছে এবং সেগুলো প্রক্রিয়াধীন আছে। তো কাজেই আপনি যেটা বলতেছেন যে এই যে একটা অর্থনৈতিক যে একটা বাংলাদেশ যে একটা চালিকা শক্তিতে আসছে, সেই জায়গাটায় আপনার তো নজর পড়বেই, খুব স্বাভাবিক। এই নজরদারি এবং সেই জায়গাটায় আপনার একটা স্টিয়ারিংটা যে কেউ পরাশক্তি যারা আছে, যারা এই বিশ্বকে মনে করে যে আমাদের কথায় বিশ্ব চলবে, তাদের একটা তো দৃষ্টি এখানে থাকতেই পারে। এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের দিকে যে লক্ষ্য দেওয়া হয়েছিল, তারই প্রতিফলন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক কঠিন কঠিন কথা বলেছে। ওই সময় অনেক নিরাপত্তা বিশ্লেষক বা যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে, তারা কিন্তু অনেকেই বলেছে না, এত শক্ত কথা প্রধানমন্ত্রী বলে কিভাবে। না, প্রধানমন্ত্রী বলে কারণ দেশপ্রেম থাকলে বলা যায়। যদি আপনার প্রেমটা যদি শেয়ার হয়ে যায়, তখন কিন্তু সমস্যা দেখা দেয়। তো আমরা তো বিজয়ী জাতি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন কয়টি দেশ হয়েছে পৃথিবীতে? বাংলাদেশ অন্যতম একটা দেশ মুক্তিযুদ্ধ স্বাধীন, সেখানে আমাদের স্বাধীন সত্তা থাকবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বিলং করে। এবং তিনি সেই জন্যই সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি কিন্তু এই কাজগুলো করেছেন। একইভাবে তিনি দেখেন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন, এটা কিন্তু একটা বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজ তিনি কিন্তু করেছেন, এবং তার নেতৃত্ব গুণে হয়েছে। শুধু টাকা থাকলেই করা যায় না। পদ্মা সেতু করেছেন কিন্তু তার এই দূরদর্শী শক্তিশালী নেতৃত্বের কারণে। টাকা থাকলেই পদ্মা সেতু করা যায় না, এটার সঙ্গে অনেক কিছু ইনভলভমেন্ট থাকে, অনেক রাজনীতি আছে, জিও পলিটিক্স যেটা বলা হয় সেগুলো আছে। এগুলোকে কিন্তু ফেস করে তিনি করেছেন, এবং তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কিন্তু করছেন। এবং এই যে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দরগুলোকে যদি আপগ্রেডেশন করছেন, নতুন বন্দর করছেন, যোগাযোগ ব্যবস্থা বের করছেন, এই যে বাংলাদেশের যে অর্থনৈতিক একটা সম্ভাবনা, যেটা তিনি 2041 সালে যে উন্নত বাংলাদেশ বলেছিলেন, সেই উন্নত বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্যই কিন্তু ওই যাদের প্রেম শেয়ার করা আছে, তাদের কারণে বাংলাদেশ আজকে অন্ধকারে চলে গেল। লড়াইয়ের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, দোয়া চাচ্ছেন এবং প্রার্থনা করতেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আরম্ভ করে মুসলিম পর্যন্ত সকলেই কিন্তু এক বাক্যে এখন নীরবে, মানুষ প্রকাশ্যে তো দোয়াও করতে পারে না, মানুষ প্রকাশ্যে কথা বলা তো দোয়া দূরের কথা, মসজিদে মন্দিরে যেও কিন্তু সেখানে যেও কিন্তু নিস্তার পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়াও প্রার্থনা করতে পারেন না। সুতরাং এই সরকারকে, এই অবৈধ গ্যাংস্টার বাহিনীকে যিনি ইতিমধ্যেই
রাজনীতির খায়েশ করে রাজনৈতিক দলও উনি সৃষ্টি করেছেন, যাদের অবস্থান তো যে আর্মির সেনাবাহিনীর কি এপিসির ভিতর দিয়ে রক্ষা করে তাদেরকে বাঁচাতে হয়েছে। তার নেতৃত্ব দিয়েছেন গোপালগঞ্জে মানুষকে গণহত্যার নির্দেশনা দেওয়া এই অবৈধ দখলদারি। এই গণহত্যাকারীর হাত থেকে দেশকে রক্ষা করা সময়ের ব্যাপার মাত্র। আমি মনে করি সময় অতি সন্নিকটে, এবং আমাদের অনেক ধরনের ভুল ত্রুটির কথা অনেকে বলেন, সমালোচনা করেন। আমি দেখেছি অনেকে অনেকভাবেই বলার চেষ্টা করেছে। এগুলোর ফয়সালা তো বাংলাদেশের মানুষই করার সুযোগ আছে, এবং আমরা সে বিশ্বাস করি। সুতরাং ৭১-এর পরাজিত শক্তিকে পুনরায় পরাজিত করার জন্য আমি মনে করি না কোনো কৌশল পরিবর্তনের দরকার আছে। আমি মনে করি না তাদের বিরুদ্ধে আর একটা সশস্ত্র যুদ্ধ করার দরকার আছে। তবে তাদেরকে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের নেতৃত্বে, দেশরত শেখ হাসিনার নেতৃত্বে এদের বিদায়ের সময় খুবই অতি সন্নিকটে। অনেকে অনেক কথা বলে, কিন্তু কোন রাষ্ট্র ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যদি স্থায়িত্ব টিকে থাকতে পারত, তবে সেক্ষেত্রে বাংলাদেশ আর যাই হোক বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটির জন্ম হতো। যেহেতু বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের চেতনায়, বাংলাদেশের মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা, সেই বিশ্বাস ও আস্থার জায়গায় বাংলাদেশের মানুষ আবার ফিরে এসেছে। সুতরাং অবৈধ এবং এই সন্ত্রাসীদের জন্য আমি মনে করি না অনেক সময় অনেক কষ্ট আমাদের বাংলাদেশের মানুষের আর করতে হবে না, শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং আমি মনে করি এদের বিদায় এবং এদের অপশাসন, দুঃশাসন থেকে ঘুরে দাঁড়িয়ে ৫০ বছরের পিছে না, ১০০ বছর আওয়ামী বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। ১০০ বছর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, এবং এই জায়গায় আমরা ফিরে আসাটাই এখন আমি মনে করি সেই ১০০ বছর পিছিয়ে ঘুরিয়ে দাঁড়ানোটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য। জি, ধন্যবাদ। আমি আপনাকে ছোট, ছোট ২-১টা প্রশ্ন করব, সেটি তারপরে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে বিগত ১৬ বছর আপনাদের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র, যেসব গুজব রটানো হয়েছে, গুজব বলবো না, সত্যে প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আওয়ামী লীগ ভারতের সাথে নানাবিধ অবৈধ চুক্তি করেছে, যেগুলো দেশের স্বার্থ বিরোধী। আওয়ামী লীগ যদি হিন্দু সম্প্রদায়ের কোনো পূজা পার্বণ বা উৎসবে যেত, ইসলাম ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, আওয়ামী লীগকে সরাতে হবে। এগুলো আপনারা মোকাবেলা করতে পারেননি। এটা কি আপনাদের ব্যর্থতা? এক, গুজব না সত্যি ছিল? আরেকটি হচ্ছে এখন আমরা দেখছি সবাই মিলে পূজা করছে, সবাই মিলে ভালো পূজা করছে, কিন্তু আওয়ামী লীগের সময় এই বিপদটা হলো কেন? এখন সবাই পূজায় গিয়ে ডোনেশন দিচ্ছে, সবাই পূজায় গিয়ে গীতা পড়ছে, পূজায় গিয়ে নাচানাচি করছে। আর আওয়ামী লীগ সরকার ভারতের কাছে কিভাবে বাংলাদেশকে বিক্রি করলো সেটারও কোনো দলিল দস্তাবেজ কেউ দেখাতে পারছে না। বর্তমান সরকার নানানভাবে চেষ্টা করেছে, কি, কি অবৈধ চুক্তি বাংলাদেশ আওয়ামী লীগ করেছিল। আপনারা কি ক্ষমতায় যখন ছিলেন তখন এসব গুজব বা এসব ষড়যন্ত্র বুঝতে পারেননি? দেখুন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য যে শান্তি চুক্তি হয়েছিল তার আগে অপপ্রচার করা হয়েছিল বাংলাদেশে ৩ ভাগের ১ ভাগ, বান্দরবন থেকে আরম্ভ করে পার্বত্য চট্টগ্রাম সব ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, এবং বাংলাদেশে ভারতের পতাকা উড়াবে, এবং পতাকাও তৈরি হয়েছিল, সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। শান্তি চুক্তির পরে প্রমাণ হয়েছে বাংলাদেশ ১ ইঞ্চি ভূমিও ভারতের কাছে যায়নি। তো বাংলাদেশে কিছু লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা ভারতের কথা বলে একটু বেশি বেশি মিথ্যা কথা, অসত্য কথা বলে, এবং এর দায়টা ট্যাগিং করা আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে, আমরা আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ দেশটাকে বিক্রি করে দিয়েছে, এটাই তো আপনি বললেন। আচ্ছা বলুন তো, এই ১৪ মাসে এই অবৈধ দখলদার এই সরকার ভারতের সাথে গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে যত চুক্তি হয়েছে একটা চুক্তিও কি বাতিল করেছে?
একটা চুক্তিও কি বাতিল করেছে? বলেছে এটা দেশের স্বার্থ বিরোধী, বলে নাই। তার মানেটা কি? যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তিগুলোই বাংলাদেশের স্বার্থের পক্ষেই হয়েছে, এটা তো প্রমাণিত, এটা তো সত্য। এই চরম সত্য কথাকে তো আর অস্বীকার করা যাবে না। অপপ্রচার তো অপপ্রচার, বিভ্রান্তি তো বিভ্রান্তি, মিথ্যাচার তো মিথ্যাচার, গুজব তো গুজবে। গুজবের যদি কেউ বিশ্বাস করে সেটা হলো, তাহলে তো তার এটা নিয়ে কিছু বলার নেই। বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশের 16 বছরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে বলা হয়েছিল পদ্মা সেতু বিশ্বের, এটা না, এটা অনন্য অসাধারণ সেতু হলো পদ্মা সেতু। এ ধরনের আজকেই আমি একটা অফিসার পড়তেছিলাম, একজন বিখ্যাত প্রকৌশলী, সে বলেছে এই পদ্মা সেতু তো অন্য 1000টা সেতুর মতো একটা সেতু না। পৃথিবীতে এ ধরনের খুব কম সংখ্যক সেতুই কিন্তু পদ্মা সেতু। সেই পদ্মা সেতু নিয়েও তো বলা হয়েছে যে ভেঙে পড়বে, এই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, এই পদ্মা সেতু দিয়ে মানুষ পারাপার করতে পারবে না, এ ধরনের অপপ্রচার করা হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে এটা নিয়ে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে হাজার হাজার কোটি টাকা